14 বছরের বাচ্চা, সে কোথাও একটা থেকে সে কোডিং শিখেছে, শেখার পর তার একটা 3 কোটি টাকার ইয়ারলি প্যাকেজ। এইটা কি পসিবল? না পসিবল নয়, মানে এর কতটা বাস্তবতা আছে? ভাবনা এখন এরকম হওয়া উচিত যে আমার একটা যে কোনো এরিয়াতে হুম আমার যেন খুব সুদৃঢ় জ্ঞান আমি অর্জন করি। তার পরবর্তীকালে সেটা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যাবেই। কারণ হুম এই মুহূর্তে এরকম কোনো জায়গা নেই যেখানে তথ্য প্রযুক্তির টাচ বা ছোঁয়া হুম এখনো নেই। ভিপিএন কিভাবে কাজ করে আর কি? ইউএস সেনেট হুম তারা প্রশ্ন করে দুজনকে। একজন হচ্ছে মার্ক জুকারবার্গ, ফেসবুক অধিকর্তা, এবং সুন্দর পিচাই, হুম গুগল অধিকর্তা। এবং তারা ঠিক এই আপনি যে প্রশ্নটা করছেন বা আপনার যে মনে যে সংশয়, হুম তাদের মনেও সেই একই সংশয় হুম যে তোমরা যে লোককে বলছো যে তুমি লাইভ করো, হুম লোকটা সেই মুহূর্তে তার এক্স্যাক্ট যে লোকেশন সেটা বলে দিচ্ছে। হুম তারপরে তুমি কি করছো সেটা নিয়ে। হুম বা তুমি লোককে বলছো যে তুমি একটা স্টোর ভিজিট করো, হুম ভিজিট করে পার্টিকুলার প্রোডাক্টের ছবি তুলে সেই ছবিটাকে তুমি আপলোড করছো, এবং সে তখন বলছে যে ওকে আমি এখন কোয়েস্ট মলের 4 নম্বর ফ্লোরের 3 নম্বর স্টোরের 310 নম্বর রুমে আছি। হুম তুমি সেটা নিয়ে কী করছো? এআই নিয়ে যেটা কথা হচ্ছে, কিছু সংখ্যক লোক বলছে এআই থেকে জবলেসনেস আসবে, আর কিছু লোক বলছে এটা নতুন একটা অপরচুনিটি খুলবে। মানে তার কতটা, মানে ব্যালেন্সটা কি সেটা? তাহলে আমার কিছু ডেটা সেন্সিটিভ এবং কিছু ডেটার কম্বিনেশন হচ্ছে সবথেকে বেশি সেন্সিটিভ। উত্তরটা খুব স্বাভাবিকভাবে বলতে গেলে হুম যে আপনি যে লাইনে পড়ছেন হুম সেটা পড়ুন। হুম আপনি জ্ঞানটা কি অর্জন করছেন নাকি ডিগ্রি অর্জন করছেন? হুম এই জায়গাটা কিন্তু আগামী দিনে খুব ক্লিয়ার হয়ে যাবে। হুম আগামী দিনে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে হুম চাকরি হবে না, আপনার জ্ঞানের প্রয়োজন হবে। তো আপনি যেটাই শিখুন ভালো করে শিখুন। নমস্কার। আমরা আবার ডিপ ড্রাইভ উইথ সমরের একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা নতুন আরেকজন অতিথির সঙ্গে আলোচনা করব। প্রিভিয়াস কথাকে টেনে আবার বলছি যে আমরা কাউকে সাবস্ক্রাইব করতে বলছি না, অনেকগুলো এপিসোড ধরেই বলছি না। আপনাদের যদি মনে হয় আমাদের এপিসোডগুলো দেখে কিছু আপনারা শিখতে পারছেন, জানতে পারছেন, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারছেন, একটা নলেজ গেইন করছেন, তো আপনারা দেখতে পারেন, না দেখলেও আমাদের কোনো অসুবিধা নেই। তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তার নাম হচ্ছে অরুণাংশু বন্দ্যোপাধ্যায়। তো প্রথমত আমি 10 থেকে 12টা ইন্টারভিউ করেছি। আজকে যার সঙ্গে কথা বলবো সেই বিষয়টা আমি খুব আনাড়ি। তো আমার হাতে প্রথম থেকেই কাগজটা থাকবে, ঠিক আছে? তো কারণ বিষয়টার সম্পর্কে আমার খুব একটা বেসিক ধারণা নেই। তো তার জন্য আমি একটা মোটামুটি কিছু কোয়েশ্চেন তৈরি করে এনেছি। তো সেটা আমার প্রথম থেকে হাতে থাকবে। তো শুরু করছি। কেমন আছেন? ভালো আছে। আপনি কেমন আছেন? ঠিকঠাক সব কিছু আমার। তো আজকে মুড কীরকম? মানে কী কী বিষয়ে আমরা কথা বলতে পারি? সব বিষয়ই বলা যেতে পারে। আসলে আমাদের এই যে আলোচনাটা, এটা সাধারণত আমরা ওই এডিটেড নয়, খুলে দুজন মানুষ আলোচনা করব, তাতে যতটা উঠে আসে, যেভাবে অযথা টেনে আমরা লম্বা করি না আলোচনাটা। সহজ, স্বাভাবিক, সরল, এবং প্রথমত আমরা বাংলা করে কথা বলার চেষ্টা করি যতটা সম্ভব আর কি। কারণ কিছু পডকাস্ট হচ্ছে যেখানে কিছু মানুষের বক্তব্য হচ্ছে গিয়ে আপনারা কথা যখন বলেন, তো কথার মধ্যে বেশিরভাগ আপনারা ইংরেজি ব্যবহার করেন। তো আমাদের পক্ষে একটু বুঝতে সুবিধা হয়। তো সেইগুলো যখন আমরা কিছু লোকের মধ্যে দেখি, তখন আমার মনে হয়েছিল আমরা একটু বাংলা করে কথা বলার জন্যই এই একটা, এবার কথা বলতে গিয়ে বিভিন্ন রকম ইংরেজি আসবে, সেটা স্বাভাবিক ফ্লোতে যেগুলো আসবে সেগুলো আমরা বলবো। তো আপনার প্রফেশনটা নিয়ে যদি এক কথায় বলতে হয়, তাহলে কিভাবে ডেসক্রাইব করবেন? টেকনোলজি কনসাল্টিং। হুম টেকনোলজি রিলেটেড বা টেকনোলজি সম্পর্কিত হুম যে কোনো রকমের কাজের আহ, যদি আপনি বলেন যে উপদেষ্টা হুম বলতে যা বোঝায়, হুম সেই ক্ষেত্রে কাজ করি। বেসিক্যালি এটা করার জন্য কি বেসিক পড়াশুনো দরকার?
মানে না। স্টেপটা যদি আজকে যদি এইচএস পাস করে বেরিয়েছে এরকম একটি ছেলে যদি তাকে যদি বোঝাতে হয় তাহলে সে কোন খাতে এরপরে পড়াশোনা করবে এবং এই অপরচুনিটি অবধি যেতে তাকে কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে? আসলে মানে এই টেকনোলজি বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রকে যদি এখন চিন্তা করা হয়, কোনো না কোনোভাবে এই মুহূর্তে প্রত্যেকের জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব আছে। হুম সেখানে কেউ হতে পারে সে তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, হুম কেউ হতে পারে সে তথ্য প্রযুক্তি ব্যবহার করছে না, হুম কিন্তু তার জিনিসপত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করছে। হুম আবার কিছু কিছু মানুষ আছে যারা ডাইরেক্টলি হুম তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছে। তো সেই জন্য যদি প্রশ্নটা এটা হয় যে তথ্য প্রযুক্তির সঙ্গে কাজ করতে গেলে আমার ঠিক কী যোগ্যতার প্রয়োজন, হুম আমার মনে হয় সেই প্রশ্নটা আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ অনেকটা মানে এটা ভেগ হয়ে গেছে। হ্যাঁ অনেক বড়। এখন অনেক রকম জায়গা থেকে তথ্য প্রযুক্তির হয়ে কাজ করা যায়। হুম আগে একটা ভাবনা ছিল যে তোমাকে ইঞ্জিনিয়ারিং হতে হবে, হুম ইঞ্জিনিয়ার হয়ে তুমি তথ্য প্রযুক্তির Field এ স্পেসিফিক যদি করো, যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হলে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হলে, তারপরে তুমি তথ্য প্রযুক্তির সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত হবে। হুম আজকে তা নয়। আজকে একটা ডিজাইনিংয়ের কাজ করার জন্য তোমাকে তথ্য প্রযুক্তির স্পেসিফিক একটা সফটওয়্যার বেরিয়েছে, হুম কিন্তু সেটার সঠিক যদি ভ্যালু পেতে হয় হুম তাহলে কিন্তু ডিজাইনিংটাকে ভালো জানতে হবে। আচ্ছা তথ্য প্রযুক্তি জানাটাও ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে এটাও বেশি জানতে হবে। যেন অ্যাডোবি বলে একটা সফটওয়্যার আছে, হুম অ্যাডোবি তো যে কেউ ইউজ করতে পারে, একদম তাই না? তাহলে অ্যাডোবি একটা মানুষ ইউজ করছে, আরেকজন ডিজাইনার ইউজ করছে। ডিজাইনার যখন তার ক্রিয়েটিভিটি নিয়ে অ্যাডোবিকে ইউজ করবে, হুম তখন তার যে আউটপুট হবে সেই আউটপুট কিন্তু অনেক ডিফারেন্ট হবে দেন একজন হয়তো অন্য একজন মানুষ যার হয়তো ডিজাইনিং ব্যাকগ্রাউন্ডই নেই হুম এবং তার ভাবনা হয়তো সেইভাবে পরিশীলিত নয়, হুম তাকে অ্যাডোবিটা দিয়ে দেওয়া হলো, হুম তিনি কিন্তু তার আউটপুটটাকে হুম কতটা সুন্দর আনতে পারবেন। হুম সুতরাং ভাবনা এখন এরকম হওয়া উচিত যে আমার একটা যে কোনো এরিয়াতে হুম আমার যেন খুব সুদৃঢ় জ্ঞান আমি অর্জন করি, তার পরবর্তীকালে সেটা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যাবেই। কারণ এই মুহূর্তে এরকম কোনো জায়গা নেই যেখানে তথ্য প্রযুক্তির টাচ বা ছোঁয়া এখনো নেই। হুম তো উত্তরটা খুব স্বাভাবিকভাবে বলতে গেলে হুম যে আপনি যে লাইনে পড়ছেন হুম সেটা পড়ুন। হুম আপনি জ্ঞানটা কি অর্জন করছেন নাকি ডিগ্রি অর্জন করছেন? হুম এই জায়গাটা কিন্তু আগামী দিনে খুব ক্লিয়ার হয়ে যাবে। হুম আগামী দিনে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে চাকরি হবে না, আপনার জ্ঞানের প্রয়োজন হবে। তো আপনি যেটাই শিখুন ভালো করে শিখুন, হুম সেটা যে কোনো ফিল্ড থেকে এসে যে কোনো এখানে ফিল্ড থেকে। এখানে ই করতে পারবে মানে একদমই তাই, জয়েন করতে পারবে। একদমই তাই। মানে আমি আপনাকে খুব একটা মানে রিলেটেড এক্সাম্পল দিই। হুম যেমন ধরুন যারা আর কি ফুটবল হুম ফলো করে, তো সেখানে ধরুন এই রিসেন্ট পাস্টে অনেকে দেখে থাকবেন, বিশেষ করে উয়েফা কাপ বা ওয়ার্ল্ড কাপে হয়েছে, হুম যেটা গোল হয়ে যাওয়ার পরে হুম গোলটা বাতিল করে দিচ্ছে। মানে রেফারি হঠাৎ দৌড়ে 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 গেল, হুম দেখে এলো। মানে অনেকটা ক্রিকেটের ক্ষেত্রে যেটা থার্ড আম্পায়ারের হুম ভূমিকা, তো ও দৌড়ে দৌড়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে গিয়ে ওটা দেখে আসছে। কি দেখছে? যে বলটা অ্যাকচুয়ালি যে গোল লাইনটা আছে হুম সেটা কি ক্রস করেছিল কি করেনি, নাকি সেইটা করার আগে হুম অন্য কারোর হাতে এক চিলতে লেগে বেরিয়ে চলে গেছে। হুম কার থ্রু দিয়ে দেখছে? টেকনোলজির থ্রু দিয়ে দেখছে। কিন্তু এই যেটা বানানো হয়েছে হুম সে কিন্তু ফুটবল খেলাটাকে ইন অ্যান্ড আউট জানে, একদম। ফুটবল খেলার কি রুল ইন অ্যান্ড আউট জানে, হুম এবং কি কি পরিপ্রেক্ষিতে এরকম একটা সফটওয়্যার ডিজাইন করা যায় হুম সেটাই কিন্তু সে জানে। তো হতেই পারে, আমি জানি না কে বানিয়েছে, হুম বাট হতেই পারে এই সফটওয়্যার যারা বানিয়েছেন তাদের মধ্যে এরকম লোক আছে যারা ফুটবল এক্সপার্ট এবং তারা কিন্তু টেকনোলজিটা জানেন না। হুম তো কোড হয়তো একজন মানুষ করছেন, হুম কিন্তু ফুটবল এক্সপার্টকে সাথে নিয়েই করছেন, কারণ টেকনোলজি ক্ষেত্রে যাই বানাতে যান তাতে আপনার কিন্তু যে জগৎ থেকে আপনি আসছেন সেই জগতের যে নিজস্ব ধারা, নিজস্ব যে তার শিক্ষা, হুম তার প্রভাব ভীষণভাবে থাকে। আর এই প্রফেশনে আরেকটা যেটা গ্লোরিফাই করে একটা দেখানো হয়, মানে আমরা মাঝে মধ্যে নিউজ পেপারে শুনতে পাই বা বিভিন্ন নিউজ চ্যানেলেও হয়, কিন্তু পরবর্তীকালে জানা গেছে ওইগুলো সব বিজ্ঞাপন যেটা নিউজ আকারে বেরিয়েছে সেটা হচ্ছে কি যে কোডিং, মানে সফটওয়্যার ডেভেলপ করতে গেলে কোডিং জানতে হয়। তো কিছুদিন আগে, বছর ২-৩ আগে বোধহয়, আমি যথাসম্ভব একটা পত্রিকাতে বা পেপারে দেখেছিলাম, সেখানে লেখা আছে যে ১৪ বছরের বাচ্চা
সে কোথাও একটা থেকে সে কোডিং শিখেছে, শেখার পর তার একটা 3 কোটি টাকার ইয়ারলি প্যাকেজ। এইটা কি পসিবল? না, পসিবল নয়। মানে এর কতটা বাস্তবতা আছে? না, আপনি যদি স্পেসিফিক কিছু যদি এক্সাম্পল হুম, দেন হুম, তাহলে হয়তো আমি মানে তাকে জাস্টিফাই করা বা তাকে ডিনাই করা হুম, দুটোর কোনোটাই করব না। হুম, কারণ এক্সেপশন মানেই হচ্ছে যে হুম, সেখানে হয়তো সূত্র আছে। হুম। মানে আমরা বরাবরই পড়েছি না যে মানে ব্যতিক্রম সূত্রকেই প্রমাণ হ্যাঁ, করে। তো হয়তো এটা এক্সেপশন হতে পারে। তো হ্যাঁ। আমি সেই জন্য ওই যে অ্যাভারেজটা বলছি না, আমি। অ্যাভারেজ কখনোই সেরকম নয়। হুম, কোডিং একটা শেখার জিনিস, হুম, নো ডাউট অ্যাবাউট ইট। হুম, কিন্তু কোডের পেছনে কি থাকে? থাকে লজিক। হুম, তো লজিক মানে একটা স্ট্রাকচারড থিংকিং থাকে। একদম। সেটা একটা ১৩ বছর বাচ্চাও হুম, গেইন করতে পারে। মানে সে নিজেও কোনোভাবে শিখে নিতে পারে বা আ কোনো একজন বয়স্ক মানুষ হয়তো ৪০ বছর বয়সে গিয়ে ভাবতে শুরু করলেন যে তিনি করবেন, তিনিও করতে পারেন। হুম, এখন আপনার প্রশ্নের সূত্র ধরে বলি যে সে একটা বড় স্টার্টআপ বানিয়েছে, তাই বললেন হুম, না? হুম, 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 হ্যাঁ। তো এগুলো কিন্তু ঠিক ওইভাবে চিন্তা করলে আমার মনে হয় একটুখানি ব্যাপারটা গুলিয়ে যাবে। স্টার্টআপ বানানো, তাকে সাকসেস করার পেছনে অন্য অনেক প্যারামিটারস কাজ করে। হুম, হ্যাঁ? হুম, অনেক হুম, কিছু আছে যেগুলো হয়তো আ সামনে আসে না। হুম, কিন্তু সেগুলো স্টার্টআপের ফান্ডিং এর পেছনে হুম, খুব বড় একটা হুম, আ কারণ হিসেবে হুম, মানে প্রতিভাত হয়ে আসে। যেমন যদি হুম, কে এন্ডোর্স করছে, হুম, যেটা বানাচ্ছে তার পারপাস কি? হুম, হ্যাঁ? যেমন এখন বর্তমান ক্ষেত্রে কেউ যদি সাস্টেনেবিলিটি নিয়ে কিছু কাজ করে, হুম, হ্যাঁ? যেটা আমরা আ খুব বলছি আরকি, মানে যে প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পরে আমরা যেটা বলেছি যে ২০৫০ এর মধ্যে পৃথিবীতে কিভাবে কার্বন আ এর প্রভাবকে কমানো যায়, হুম, কার্বন নিউট্রালিটির পার্সপেক্টিভ থেকে। তো সেইখানে যদি সাস্টেনেবিলিটি নিয়ে কেউ কাজ করতে শুরু করে, অবভিয়াসলি তার প্রতি যারা ইনভেস্টার্স থাকেন তাদের একটা ন্যাচারাল ইচ্ছা থাকবে যে যদি আমি এর সাপোর্ট করতে পারি বা হুম, এর কাজটাকে কিছুভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। হুম, তো আমি জানি না যে এই পার্টিকুলার ক্ষেত্রে কি হয়েছিল, হুম, কিন্তু স্টার্টআপের এত টাকা ফান্ডিং করেছে, এর সাথে আমার মনে হয় কোডিং জানা বা তার কতটা রিলিভেন্ট আর কি। এক্সপিরিয়েন্স আছে, এই দুটোকে একসাথে করলে ব্যাপারটা দাঁড়াবে না, মানে এটা হুম, একটুখানি হুম, উল্টোপাল্টা হয়ে হুম। যাবে। আরেকটা যেটা হচ্ছে কি যে এখন মানে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এর যে মানে আমি যে স্টেজে রয়েছি, যে মাইন্ড সেটআপে রয়েছি সেইগুলো আমার কাছে ফলে কিছু লোক অ মানে আমি যদি ডিপ্রেস থাকি তো আমার কাছে ওই ওরিয়েন্টেড সব ভিডিও কিংবা ওই ওরিয়েন্টেড নিউজ আসতে শুরু করছে। আমি যেটাকে একবার দেখতে পছন্দ করছি ওই ওরিয়েন্টেড জিনিসগুলো আমার কাছে আসতে চাইছে এবং আমি চাইলেও ওটা থেকে বাইরে বেরোতে পারছি না। তো এর তো কোনো নিশ্চয়ই উপায় আছে বা উপায় হতে মানে আসতে পারে যে আমি হয়তো একবার দেখেছি, দুবার দেখেছি। তো আমি ওই জিনিসটাকে তারপর থেকে আমি দেখতে চাইছি না। যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকার ক্ষেত্রে থাকার লোকদের, বাঙালি লোকদের ক্ষেত্রে একটা যেটা হয়, বাংলাদেশে প্রচুর প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা ভিড় করে আসে। আমি চাইছি না, তারপরেও সেটা অযথাই ভিড় করে আসছে আমার ওয়ালে। হুম, হুম। তো এর জন্য মানে বেসিক করণীয় আরকি। মানে কি করা যেতে পারে? না, এটা তো মেইনলি আপনি আমার হুম, মনে হুম, হয় হুম। ফেসবুক, হ্যাঁ, Facebook হ্যাঁ, বা ফেসবুক বা হ্যাঁ, ইনস্টাগ্রামের ক্ষেত্রেই ইনস্টা বলছেন। একদম। হ্যাঁ, মেইনলি যেটা হয় এর পেছনে একটা অ্যালগরিদম কাজ করে। হুম, এই অ্যালগরিদমটা এমনভাবেই বানানো হয় হুম, যেটা চেষ্টা করে, হুম, যেটা আমরা বলি ইউজার বিহেভিয়ার। মানে হুম, একজন যে ইউজার আছে সে কিভাবে আমাদের আ ইন্টারনেটের জগতে হুম, তার আচরণ কিরকম, হুম, সেই আচরণটা ওরা অ্যালগরিদমের থ্রু দিয়ে ট্র্যাক করার চেষ্টা করে। হুম। এবারে ট্র্যাক করতে, করতে ওদের একটা ট্রেন্ড সেটআপ তৈরি হয়। যে ওকে। আচ্ছা, তার মানে অরুণাংশু বন্দ্যোপাধ্যায় গান শুনতে ভালোবাসে। তার মানে এর ক্ষেত্রে গানের ফিড হুম, বেশি আসবে। কেন করা হয়? তার পেছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে আ আমি যদি এগুলোই শুনতে ভালোবাসি, হুম, এর রিলেটেড যে সমস্ত ধরুন বিজনেস আছে, হুম, সেই বিজনেসের ইনফরমেশন যদি আসে, হুম, প্রবাবলি আমি হয়তো কালকে তার কাস্টমারও হতে পারি। হুম, ঠিক আছে? তো এবং সেখান থেকে অ্যাড থেকে অ্যাড রেভিনিউ, সেই রেভিনিউ থেকে সোশ্যাল মিডিয়ার যারা হুম, কোম্পানিজ আছে তাদের যে রেভিনিউ জেনারেশন, এগুলো অল লিঙ্কড। হুম, তো সেই জন্যে যদি একই জিনিস ৫ বার ৭ বার হয়, এই অ্যালগরিদম ভাবতে শুরু করে হুম, যে তার মানে এ হয়তো এই কনটেন্টটা দেখতে পছন্দ করছে হুম, বা এই রকমের কনটেন্ট দেখতে পছন্দ করছে। হুম, এখন
এটা দুদিকের ব্যাপার। একদিকে আছে হচ্ছে যেটা বিজনেস হাউস, মানে আমার ফেসবুক কি আমার ইনস্টাগ্রাম, তো তারা এইভাবেই ডিজাইন করেছে বিকজ এটা তাদের জন্য বিজনেস পার্সপেক্টিভ থেকে অনেক ভ্যালু ড্রাইভ করছে। আমি হচ্ছি ইউজার, আমি বুঝলাম যে না, আমি প্রথম দুদিনে দেখেছিলাম, বাট আই ওয়ান্ট টু চেঞ্জ ইট। তো তাকে চেঞ্জ করার সহজ উপায় ওই যেটা প্রথমে বললাম, ইউজার বিহেভিয়ারকে চেঞ্জ করতে হবে। মানে আমি এতদিন পর্যন্ত রোজ শেয়ার মার্কেটের খবরটা সকাল উঠেই দেখতাম ফেসবুকে, মানি কন্ট্রোলার খুঁজছি, আমার ফিডে কন্টিনিউয়াসলি তার রিলস আসতে শুরু করলো। তাকে আটকানোর একটাই উপায়, ওই রিলসকে যদি আপনি ডিসলাইক করার অপশন থেকে ডিসলাইক করতে শুরু করুন। যদি ডিসলাইক করতে না পারেন তাহলে আগামী 10 দিন 15 দিন আপনি ওই সময়ে ওইগুলো আর দেখবেন না বা ওইগুলো আর ফলো আপ করবেন না। চেষ্টা করুন যে আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটাকে যদি চেঞ্জ করা যায় তাহলে অ্যালগরিদম হয়তো আস্তে আস্তে সেটাকে পিক আপ করে নেবে। কিন্তু আমাদের তরফ থেকে আমরা শুধু এই প্যাটার্নটাকে চেঞ্জ করতেই একটু সাহায্য করি। আর যদি অন্যভাবে চিন্তা করেন, এক্সকিউজ মি, নতুন যদি প্রোফাইল ক্রিয়েট করেন, সেটা একটা অপশন হতে পারে যে আপনি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে ওটা করলেন। আর একটা হতে পারে যে ধরুন আপনি ওই রকম যেগুলো অন্য রকম, মানে ডিপ্রেসড নয়, পজিটিভ কন্টেন্ট, সেগুলো আপনি বানাতে শুরু করলেন, আপনি প্রমোট করতে শুরু করলেন, তাহলে একটা হতে পারে। কিন্তু এগেন মানে ওই যেটা প্রথম যেটা বললাম যে ইউজার বিহেভিয়ারের ট্রেন্ড কি, সেটাকে ট্র্যাক করা হচ্ছে অ্যালগরিদমের কাজ। ওই অ্যালগরিদমকে ভুল বানানোর একটাই উপায় যে আপনার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারকে পরের দিন থেকে অন্য দিয়ে ঘোরাতে হবে, তাহলেই ও আর বুঝতে পারবে না। মানে মেশিন টু মেশিনের খেলা এই এখন আগামী দিনে হতে চলেছে। আর একটা যেটা খুব আমাদের জেনারেল একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি আমার ফোনটা 24 ঘন্টা নেটটা অন আছে, তো নেটটার সঙ্গে 24 ঘন্টা কানেক্ট, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আসে, বিভিন্ন SMS আসতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো কোনোভাবে কি আমাদের ফোনটা যখন স্লিপ মোডে আছে, আমি যখন ইউজ করছি না কিন্তু তার নেট অন আছে, কোনোভাবে কি সে আমার মানে ওটা কি কোনোভাবে অ্যাক্টিভ? মানে যেমন হয় আমি ফোনটা ইউজ করছি, আমি 4টে মানে কোনো একজনের সঙ্গে হয়তো জুতো কেনা নিয়ে 4টে কথা বলছি, তারপরে 15 মিনিট পর আমি যদি ফোনটা খুলি হয়তো জুতোর 4টে বিজ্ঞাপন আমার ফোনে আসা শুরু করে। সেটা কি মানে ফোনটা কি যখন স্লিপ মোডে আছে তখন কি ও অ্যাক্টিভ এইটা কি করতে পারে? ফোনে যদি আপনার ইন্টারনেট অন থাকে এবং ফোনে যদি আপনার লোকেশন অন থাকে, তাহলে আপনি সবসময়তেই ট্র্যাক করা হচ্ছে। ওকে, আপনি যদি বাড়িতে ফোনটাকে আপনার লোকেশন জিপিএস অন আছে, আপনার ডেটা অন আছে, আপনি রাত 12:30টায় ঘুমোচ্ছেন, রাত 3টের সময় আপনার অ্যালার্ম বাজছে, এটা কিন্তু মানে যদি না আপনি একদম প্রথমবার ফোন ইউজ করছেন, এই ডেটা কিন্তু ট্র্যাক হচ্ছে। ওকে, এখন কোন ডেটা ট্র্যাক হচ্ছে না এটা যদি বার করতে হয়, তাহলে সেই ইউজারকে প্রচণ্ডভাবে টেকনোলজি সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হতে হবে। ওকে, সেটা মানে ইন জেনারেলি পসিবলও নয় না, ইন জেনারেলি পসিবল নয়, কিন্তু আগামী দিন সেটাই হতে যাচ্ছে এবং আগামী দিনে সেরকম হতে হবে। মানে আমরা যেমন জেনে গেছি যদি রাসবিহারীর রাস্তাটা পেরোতে হয় তাহলে আমাকে কোন কোন দিকে সিগন্যাল দেখতে হবে, এটা কিন্তু কলকাতার যে কোনো পাড়ার ছেলে জানে। আপনি সেম জিনিসটা প্যারিসের ছেলে কিনে দান করে দিন ওই মোড়টাতে, বলুন যে রাস্তাটা পেরোন, ও পেরোতে পারবেন। তার কারণ হচ্ছে ওর বিহেভিয়ারাল প্যাটার্নে ওরকম নেই, যেখানে একটা রাসবিহারী 5 দিক থেকে 5টা গাড়ি আসছে এবং একটা রিক্সাও তার মধ্যে হেঁটে বেরিয়ে যাচ্ছে, ও কনফিউজড হয়ে যাবে। ওর ওই ব্রেন ওটা ম্যাপিং করতে পারছে না, আমরা কিন্তু পারছি। তার কারণ হচ্ছে আমরা এটা দেখে 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 বড় হচ্ছি। ঠিক আছে, ঠিক সিমিলারভাবে আমি নিজের কথা দিয়ে বলি, আমি যখন প্রথম ইউএসএতে গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম, আমার ব্রেন ম্যাপ করছে না, বিকজ ওখানে রাইট হ্যান্ড ড্রাইভিং, এখানে লেফট হ্যান্ড ড্রাইভিং, ওখানে যে টার্নিং সম্পূর্ণ উল্টো। ঠিক আছে, তো এই ম্যাপিং হতে সময় লাগে। ঠিক তেমনই আগামী দিনে মানুষের ব্রেন এই টেকনোলজিক্যাল যে চেঞ্জেসগুলো আসবে তার সঙ্গে ন্যাচারালি ম্যাপ করে যাবে বলেই আমি বিশ্বাস করি। কারণ সেটা যদি না করতো তাহলে আজকে 60 বছরের কোনো মানুষ ফেসবুক ইউজ করতে পারতেন না। আজকে যে 70 বছরের কেউ গিয়ে রিল বানিয়ে ফেলছে হিমালয়ের মুখে দাঁড়িয়ে, তিনি পারতেন না, কারণ তিনি তো প্রথম 50 বছর করেননি। তাহলে আজকে করলেন কি করে? তো টেকনোলজি কোম্পানিরা এটাও সবসময় চেষ্টা করছে যে কত সহজে সে আপনার কাছে পৌঁছবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত যে কত সহজে
আমরা পৌঁছেও ধরা দেব না। ওকে। হ্যাঁ, মানে পৌঁছেও ধরা দেবো না, মানে আমরা ঠিক ঠিক জানবো যে একটা যখন পাসওয়ার্ড সেট করতে হয় হুম তখন কি বেসিক জিনিসটা আমাদের মনে রাখা উচিত সেই পাসওয়ার্ডটা বানানোর সময়, হুম বা সত্যিই কি আমাদের দরকার আছে 24 ঘন্টায় লোকেশন অন করে, ডেটাটা অন করে রাখার। কেন আমরা রাত্রে ঘুমানোর সময় ডেটা অফ করতে পারছি না? হুম এটা কি আমাদের বিহেভিয়ারাল ইস্যু, হুম নাকি সত্যি করে এটা আমাদের নিড একটা, যে না ওকে। আমাদের সবসময় অন রাখতে হবে? হুম এই প্রশ্নগুলো করতে হবে নিজেদেরকে সেফ রাখার জন্যে আর কি। হুম ভিপিএন কিভাবে কাজ করে আর কি? মানে তাতে কতটা মানে এই আমাদের ইনফরমেশন প্রোটেক্টেড থাকে আর কি? মানে ভিপিএন এর মেনলি যদি বলতে হয় হুম খুব নর্মাল সেন্সে, যে ডায়নামিক্যালি ওদের হুম যেটা আমরা বলি ইন্টারনেট প্রোটোকল, সেটা চেঞ্জ হতে থাকে। ওকে। সাধারণভাবে যদি এখন তো দেখতেই পাবেন, হুম যদি আপনার ফোনেও বা ইভেন ল্যাপটপেও হুম যদি আপনি খোলেন, ওই কার্সার যদি নিয়ে যান একদম হুম কর্নারে, হুম ও দেখিয়ে দেয় যে আপনার লোকেশন এই মুহূর্তে কী। ওকে। হ্যাঁ, মানে লোকেশন মানে একদম এইখানেই দেখিয়ে দেবে, প্রপার যাদবপুর বা লোকেশন। হ্যাঁ এরকম। সেটাকে আপনি অন্যভাবেও ইন্ডিকেশন পেতে পারেন। আপনি যদি ওখানে গিয়ে জাস্ট চেক করেন না যে টুডেজ ওয়েদার হুম হুম করে দিলেন, হুম ও কিন্তু আপনার লোকাল এরিয়ার ওয়েদার দেখিয়ে দেবে। হুম তো এটা কিভাবে করছে? এটা হচ্ছে ওই ইন্টারনেট প্রোটোকলের থ্রু দিয়ে হুম ওরা কিন্তু ট্র্যাক করছে, দিয়ে আপনাকে তার রেজাল্টটা বার করে দিচ্ছে। ভিপিএনে কি হয়, ওই ইন্টারনেট প্রোটোকলটা চেঞ্জ হয়ে যায়। ওকে। হয়তো আপনি এখানে বসে থ্রু ভিপিএন করছেন, ভিপিএন যখন আপনি কানেক্ট করছেন হুম তখন আপনার কাছে অপশন থাকে যে আপনি কোন সার্ভারে যুক্ত হতে চান। হুম তো আপনি হয়তো যুক্ত হলেন যে আমি ফ্রান্স, হুম সেই মুহূর্তের জন্য কিন্তু ওই আইপি প্রোটোকলে থেকে আপনি কিন্তু ইন্ডিয়া থেকে বেরিয়ে গেলেন, হুম আপনি যখন ফ্রান্সের ইয়েতে চলছেন। এবং সেই সূত্র ধরে ধরুন অনেক সাইট হুম যেগুলো হয়তো ইন্ডিয়াতে চলে না, ব্যান্ড। ব্যান্ড, সেগুলোকে আমি যখন ভিপিএন এর থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারছি, তার মানে কি, তার মানে ওই মুহূর্তের জন্য হুম আমার ল্যাপটপটাকে হুম যদি একটা ফিজিক্যাল একটা ধরা হয়, যে একটা হুম ফিজিক্যাল এন্টিটি, হুম তাকে সে সেই মুহূর্তে একটা ফ্রান্সে থাকা এন্টিটি হিসেবে চিন্তা করছে, তাই সে আর তাকে আটকাচ্ছে। হুম তাই ওই ব্যান্ড যদি সাইট হয় বা ব্যান্ড যদি ফোরাম হয়, সেখানে আমরা ঢুকতে পারছি বা সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা অনেক পুরনো টেকনোলজি, হুম এবং এটা আম, খুব সহজে এই মুহূর্তে অ্যাভেলেবেল, হুম প্রায় সর্বত্র আপনি পাবেন। এবং কিছু ক্ষেত্রে এর কি বলবো যে কার্যকারিতাও আছে, কিন্তু আমার মনে হয় সবথেকে বেশি কার্যকারিতা হচ্ছে যদি নিজেকে সেফ রাখার হয়, নিজের তথ্য সেফ রাখার হয়, নিজের ইনফরমেশনকে প্রোটেক্ট করার হয়, হুম তাহলে নিজেকে ওই সেফ কম্পিউটার ইউজ করার প্র্যাকটিসগুলোকে একটুখানি জেনে নিতে হবে, এবং সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, হুম যারাই এই পৃথিবীতে এই মুহূর্তে রয়েছেন এবং যারা এক্সপোজড হুম ইন্টারনেটের কাছে, হুম তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। আমরা তো কম বেশি সবাই এক্সপোজ। হ্যাঁ, একদমই তাই। মানে আমার ফোনটাতে আমার ব্যাংকের ডিটেলস রয়েছে, আমার পার্সোনাল ডিটেলস রয়েছে, এবং এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপ যে বলছে আমরা আপনার ইনফরমেশনগুলোকে সংগ্রহ করছি না বা সেভ করছি না, এইটা কতটা সত্য? মানে আমার কাছে তো যাচাই করার কোনো অপশান নেই আর কি। না, এই প্রসঙ্গে বলি, মানে এটা হ্যাঁ। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এই মুহূর্তে হুম পৃথিবীতে অ্যারাউন্ড, আমি যদি ঠিক এক্স্যাক্টলি নাম্বারটা মনে নাও করতে পারি, 6.4 বিলিয়ন হুম লোকের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে। পৃথিবীতে 8 বিলিয়ন লোক আছে, হুম 6.4 বিলিয়নের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে। হুম পৃথিবীতে ক্লিন ওয়াটার, হুম ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, হুম বিশুদ্ধ জল, পানীয় জল। পানীয় জল, তার অ্যাক্সেস নেই অ্যারাউন্ড 2 বিলিয়ন, মানে 6 বিলিয়নের কাছে অ্যাক্সেস আছে। ওকে। 6 বিলিয়ন লোকের কাছে এই মুহূর্তে পৃথিবীতে পানীয় জলের অ্যাক্সেস আছে, 6.4 বিলিয়নের কাছে এই মুহূর্তে ইন্টারনেটের অ্যাক্সেস আছে। হুম তাহলে আপনি যদি শুধু এই দুটো তথ্য নিয়ে ভাবেন হুম যে এক্সপোজার কোন জায়গায়, বা ঠিক কত কত মানুষ ইন্টারনেটের মাধ্যমে জড়িয়ে আছে, তাহলে বুঝতে পারবেন যে এর ব্যাপ্তিটা এই মুহূর্তে, মানে মানব সভ্যতার কাছাকাছি যদি কিছু চিন্তা করতে শুরু করেন যে আচ্ছা তাই নাকি, যে তোমার কাছে
কজন মানুষ এই মুহূর্তে পৃথিবীতে ক্ষুধার্ত, কতজন মানুষের কাছে জল আছে, কতজন মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তার সঙ্গে হয়তো এটা একটা প্যারামিটার হয়ে যেতে পারে যে কত মানুষের কাছে ইন্টারনেট নেই, কত মানুষের কাছে ইন্টারনেট নেই। হ্যাঁ, তো সেই জন্য ইন্টারনেটের যে প্রথমে শুরু করেছিলাম যে এই নিয়ে ভাবার কোনো অবকাশ নেই যে আমি কোন পৃথিবীর কোন প্রান্তের কোন কাজের সঙ্গে যুক্ত আছি, আমি কোনো না কোনোভাবে তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত আছি। একদম ঠিক তার দ্বিতীয় ভাগে হচ্ছে যেটা যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে কিভাবে আমি জানবো বা কিভাবে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। এখন বিশেষ করে যখন নতুন অ্যাকাউন্ট খোলা হয়, যে কোনো ফেসবুক হোক বা গুগলের ইমেল হোক, তখন একটা বিরাট বড় একটা চলে আসে, লাস্টে গিয়ে বলতে হয় কি আই অ্যাকসেপ্ট। আমরা কেউ কোনোদিন পড়েও দেখিনি। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট অল বলে বলতে হয়, এবং তাতে গিয়ে তখন আমরা অ্যাকসেপ্ট করে দিই, আমরা তো আর পড়ি না, একদম অ্যাকসেপ্ট করে চলে যাই। এখন এই সম্পর্কিত খুব রিসেন্ট পাস্টে, বছর 2 আগে, ইউএস সেনেট তারা প্রশ্ন করে দুজনকে, একজন হচ্ছে মার্ক জুকারবার্গ ফেসবুক অধিকর্তা এবং সুন্দর পিচাই গুগল অধিকর্তা, এবং তারা ঠিক এই আপনি যে প্রশ্নটা করছেন বা আপনার যে মনে যে সংশয়, তাদের মনেও সেই একই সংশয় যে তোমরা যে লোককে বলছো যে তুমি লাইভ করো, লোকটা সেই মুহূর্তে তার এক্স্যাক্ট যে লোকেশন সেটা বলে দিচ্ছে, তারপরে তুমি কি করছো সেটা নিয়ে। বা তুমি লোককে বলছো যে তুমি একটা স্টোর ভিজিট করো, ভিজিট করে পার্টিকুলার প্রোডাক্টের ছবি তুলে সেই ছবিটাকে তুমি আপলোড করছো, এবং সে তখন বলছে যে ওকে আমি এখন কোয়েস্ট মলের 4 নম্বর ফ্লোরের 3 নম্বর স্টোরের 310 নম্বর রুমে আছি। তুমি সেটা নিয়ে কী করছো? তোমরা কি এটা স্টোর করছো? এবং এর টোটাল কনভারসেশনটা ইউটিউবে আছে, যদি কেউ কোনো ইন্টারেস্টেড হয় দেখতে পারে। সেখানে উত্তর হচ্ছে যে না, আমাদের কাছে অপশান আছে, যদি ইউজার চায় তারা অপ্ট আউট করতে পারে, মানে তারা চাইলে বলতে পারে যে আমার এই তথ্যকে তুমি সংরক্ষিত করো না, কিন্তু তাকে জানতে হবে কিভাবে করতে হয়। যেমন গুগল ম্যাপ যদি আপনি ইউজ করেন, গুগল ম্যাপে আপনি যখন যা যা করছেন মানে রাইড করার সময়তে, তো ট্র্যাক করে হিস্ট্রিতে সেভ করে রেখে দেয়। আপনি যদি গুগলের সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে একটি অপশান আছে, যেখানে ওই অপশানটাকে আপনাকে চুজ করতে হবে, চুজ করে বলতে হবে কি আমি এটা সেভ করতে চাই না। আমার মাসের শেষে বা 6 মাসের পরে একটা সামারি দেয়, 6 মাসে আমি কোথায় কোথায় ভিজিট করেছি। এক্স্যাক্টলি। তা আপনি কিন্তু সেটা ডে 1-এই করে দিতে পারেন যে আমাকে পাঠাতে হবে। যে মুহূর্তে আপনি করবেন সেই মুহূর্তে আপনার ডেটা কিন্তু গুগল আর পাবেন। আপনি যদি এটাকে অফ করে দেন যে না, আমার ট্র্যাকিং ডেটা শুড নট বি শেয়ার্ড উইথ গুগল, দিয়ে ওটাকে অপশানটাকে অফ করে দিলেন, তাহলে কিন্তু আপনার এই যে আপনি আজকে কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা কিন্তু আর গুগল পাবে না, কিন্তু আপনি ম্যাপ ইউজ করতে পারেন। কালকে যদি ওটা না, যদি ধরুন আমি কথার কথা বলছি, ধরুন আপনি এটা পাচ্ছেন, গুগলও পাচ্ছে, এবারে হয়তো দেখা গেল যে উবের কালকে ওই পার্টিকুলার লাইনে 50% ডিসকাউন্টেড রেটে গাড়ি ছেড়েছে, আপনি কিন্তু সেই নোটিফিকেশনটাও পাবেন না, বিকজ ইউ হ্যাভ অপটেড ইট আউট, তাই না? এবারে তার মানে কি হচ্ছে, তার মানে এই টেকনোলজি কিন্তু একই সাথে আমাদেরকে অনেক স্বাধীনতাও দিচ্ছে নিজের সম্বন্ধে নিজের সিদ্ধান্ত নেবার। মানে সেই দিনকে গিয়ে আমি বলতে পারি না যে আরে গুগল তুমি আমাকে জানালে না, এই লাইনে তো 50% কম রেটে গাড়ি চলছে। গুগল বলবে না, আমি তোমায় জানানোর তো কথা নয়, কারণ তুমি তো সেই প্রথম দিনেই বলেছিলে তুমি এই ইনফরমেশন চাও না। তো আমরা হয়তো ব্যক্তিগতভাবেও আমরা নিজেদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি একটা দায়বদ্ধতা আগামী দিনে আরও বেশি হতে চলেছে, যেটা আমাদের বলা হচ্ছে সেফ ব্যাংকিংয়ের ক্ষেত্রে, তাই না? যে ব্যাংকে এটিএম পিন যদি আমি কারোর সাথে শেয়ার করি, সে যদি টাকা তুলে নেয়, আপনি কি সত্যি ব্যাংকে লায়াবেল ভাবতে পারবেন? হয়তো পারবেন না আগামী দিনে, কারণ আমি আমায় শেয়ার করে দিচ্ছি, মানে আমি তুলতে পারি না, তাই আমি আমার পাশের লোকটাকে বলছি, সে সেটাকে মিসইউজ করে দিচ্ছে। তো এই পার্টটা কিন্তু আগামী দিনে অনেক বেশি জোরদার হবে, যে আমরা যা যা সিদ্ধান্ত নিচ্ছি তার পরিপ্রেক্ষিতে যা যা চেঞ্জেস হবে বা যার যা বেনিফিট হবে, আমরা তার পার্ট হতেও পারি, নাও হতে পারি। যখন প্রথম ভারতবর্ষে কম্পিউটার আসে,
তখন আমাদের এই রাজ্যে সবথেকে বেশি বোধহয় প্রতিবাদ হয়েছিল যে কম্পিউটারের আমরা বিপক্ষে, আমরা কম্পিউটারের জন্য যাতে না আসে তার জন্য হাঁটব। আপনার আগে যে আমাদের একজন ছিলেন গেস্ট, সেও বলেছে যে আমরা হেঁটেছি, কিন্তু আজকে দেখছি সেটা হাঁটাটা আমাদের ঠিক হয়নি। আমরা ভেবেছিলাম যে একটা কম্পিউটারের 10টা লোকের চাকরি চলে যাবে, কিন্তু এখন দেখছি একটা কম্পিউটার তার সঙ্গে 10টা লোক কাজ করছে, মানে আমাদের প্রেডিকশন ঠিক উল্টো হয়ে গেছে। তো এআই নিয়ে যেটা কথা হচ্ছে, কিছু সংখ্যক লোক বলছে এআই থেকে জবলেসনেস আসবে, আর কিছু লোক বলছে এটা নতুন একটা অপরচুনিটি খুলবে। মানে তার কতটা, মানে ব্যালেন্সটা কি সেটা? না, আমার মনে হয় ওই এটা খুব সম্ভবত 80-র দশকের কথা যেটা আপনি বললেন। তো একদমই। তো মানে পরবর্তীকালে ছাত্র হিসেবে আর কি এই সমস্ত ঘটনা পড়া। হুম উম, কিন্তু ঠিক তেমনই ওই সময় যেমন কেউ ভাবতে পারেনি হুম যে ঠিক কম্পিউটার হলে কী হবে, হুম আজকে দাঁড়িয়েও কেউ ভাবতে পারছে না ঠিক এআই হলে ঠিক কী হবে। হুম যা কিছু কথা হচ্ছে পৃথিবীতে, আমার ধারণাতে ওই সবসময়ই দুপক্ষের মানুষজন থাকেন। যে কিছু মানুষ থাকেন যারা অলওয়েজ পজিটিভ, দে উইল, মানে তারা সবসময় ভালো জিনিসটা চিন্তা করছে। কিছু মানুষ সবসময়তেই কনজারভেটিভ বা একটুখানি রিজার্ভ, যে না না সামলে চলো, সাবধান থাকো। তো এআইয়ের প্রেক্ষিতেও হয়তো সেই জায়গাটা চলে আসছে, যারা খুব সাবধানী মানুষ, যে সব চাকরি চলে যাবে। আবার অনেক মানুষ এরকমও বলছেন যে আগামী দিনে চাকরির নতুন দিগন্ত খুলে যাবে। ঠিক আছে, এখন কোনটা এক্স্যাক্টলি হবে সেটা সময়ই বলতে পারবে। সেটা মানে প্রেডিক্ট করার মতন আমি তো ছেড়েই দিলাম, মানে কোনো দুঃসাহস এখনো পর্যন্ত ইভেন অ্যান্ড্রু নিউয়ে নেয়নি, মানে যিনি অ্যাকচুয়ালি এআই এর সোকল জনক, স্ট্যানফোর্ডের প্রফেসর। এবং ওনার একটা ফেমাস কোট আছে যে এআই ইজ দ্য নিউ ইলেকট্রিসিটি। এআই ইজ দ্য নিউ ইলেকট্রিসিটি, মানে আপনি জানবেন না যে আপনার জীবনে ইলেকট্রিসিটি আছে, কিন্তু আপনি এটা জানবেন যে আপনার জীবনে ইলেকট্রিসিটি নেই, আপনি কিন্তু সাফার করবেন। তো ইলেকট্রিসিটি যেমন মানুষের জীবনে যেভাবে জড়িয়ে আছে, এআই আগামী দিনে তাই হবে। দিস ইজ হিজ প্রেডিকশন, এবং এটা ওর ভাবনা। এখন সেটা করতে গিয়ে কত নতুন জব হবে, কি কম হবে, কি বাড়বে, এটা প্রেডিক্ট করা যাবে না। কিন্তু চাকরি বাকরির জগৎটা ডিফারেন্ট হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। বিশেষ করে যেগুলো খুব রেগুলার টাইপের জিনিসপত্র, সেগুলো কিন্তু অলরেডি এআই রিপ্লেস করে দিচ্ছে। যেমন খুব একটা নর্মাল আপনাকে বলি, যে যত বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে এটা ভীষণভাবে ইমপ্লিমেন্টও হচ্ছে এই মুহূর্তে, যে ওই যেখানে আমরা ফল ঝাড়াই বাছাই করি, হ্যাঁ, প্রচুর বড় একটা কোনো ওয়ালমার্ট, এবং পৃথিবীব্যাপী তাদের স্টোর রুমস আছে, এবং তারা প্রচুর ফল প্রকিওর করছে, আপেল ঢুকছে, এবারে যেগুলো রটেন বা যেগুলো হয়তো মানে কোনো দাগ আছে যেগুলো বাদ দিয়ে দেবে, এগুলো আগে ম্যানুয়ালি মানুষ করত। এখন কম্পিউটার ভিশন বলে এআইতে চলে এসছে, সে ওপর থেকে এরকম নিয়ে বসে থাকে, আপনার তলা দিয়ে কনভেয়ার বেল্ট মানে সাপ্লাই তলা দিয়ে যায়, যেটা ওরকম থাকে সেটা সাইডের থেকে পড়ে যায়। তো যেটা একটা মানুষ হয়তো একদিনে 1000টা আপেল ঝাড়াই করতো, এখন তাদের তো দরকার নেই, তার সাথে একদিনে 1 লাখ 2 লাখ, আমি জানি না এক্স্যাক্ট নাম্বার, আমি জানি না, কিন্তু কম্পিউটার ভিশন ইজ নাও ভেরি পপুলার, এবং খুব সহজে কাজ হয়, খুব সহজে মানুষ তাকে ইউজও করছে। তো এই যে কাজগুলো করতেন, এই কাজগুলো কিন্তু চলে যাচ্ছে। এই রকম যত কাজ আছে যেগুলো আমরা আমাদের দুনিয়ায় যেটা বলি রিপিটেটিভ ওয়ার্ক, এবং যেটাকে বারবার একইভাবে করে যাচ্ছে মানুষটা, সেই কাজগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে নিয়ে নেবে, এবং এটাই বাস্তবতা। ইন অ্যানাদার মেবি 4-5 ইয়ার্স, যেমন আপনাকে বলি যে ব্যাংকের যে লোন প্রসেসিং হয়, তাই তো, তাতে আমরা এত বড় একটা ফর্ম ফিল আপ করি, তাতে ওই অফিসার দেখছেন, ভ্যালিডেট করছেন, আমাদের রিস্ক প্রোফাইল দেখছেন, সমস্ত কিছু কিন্তু আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে করে দেবে, তিনি কিছুই চাইবেন না। ঠিক যে কারণে আজকে কিন্তু আমরা ব্যাংকে যাই না, মানে অনেক ব্যাংক অলরেডি শুরু করে দিয়েছে, তারা বাড়িতে বসে আপনার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে,
হ্যাঁ, জাস্ট একটা ফোন কল হচ্ছে, তো সমস্ত ডকুমেন্ট ভ্যালিডেশন এভরিথিং ইজ বিন ডান ইন 30 মিনিটস। কী করে হচ্ছে? মানুষ করছে না, এটা কিন্তু পেছনে অ্যালগোরিদম চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলছে। তো যত রকমের রিপিটেটিভ কাজ আছে যেগুলোতে একই সাথে রিস্ক ফ্যাক্টরটা অনেক কম, সেই কাজগুলো কিন্তু অলরেডি এআই রিপ্লেস করে দিচ্ছে। এটা হয়তো এখনও আপনারা সেই অর্থে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, ভীষণভাবে হয়ে যাচ্ছে। তো কিছু না কিছু কাজ চলে যাবে, কিন্তু অনেক নতুন নতুন কাজ আসবে। এখন এইটা বানাতে কিন্তু আরও 10টা ছেলে কাজ করছে, এটা বানাতে কিন্তু আরও 10 জন ছেলে কাজ করছে, যেটাকে আমরা বলছি মেশিন লার্নিং। এআই এর একটা আলাদা ডিসিপ্লিন। তো সে কিন্তু এই মেশিন লার্নিংয়ের কাজ করছে, সেখানে নতুন ছেলেরা শিখছে কীভাবে করতে হয়, এবং এই যে ডেটা আসছে সেই ডেটাকে ট্রেন করা, তো ওখানে অনেক কাজ হচ্ছে, নতুন এরিয়া, নতুন কাজ, এবং নতুন বলে কঠিন কাজ। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। তো গভর্নমেন্ট যে ডেটাটা কালেক্ট করছে সেটাও তো মানে আমি যদি আধার কার্ডটাই ধরে নিই, সে নিয়ে একটা জায়গায় কালেক্ট করছে, বা আমাদের কোভিডের সময় আমাদের বিভিন্ন ডেটা আছে সেগুলো সব কালেক্ট করেছে। তো সেইগুলো তো যে কোনো মুহূর্তে সেগুলো হ্যাক হয়ে যেতে পারে, সেটা পাবলিক হয়ে যেতে পারে, বা এইটা হলে কি ক্ষতি হতে পারে, মানে হলে যদি হয় তাহলে এটার কি ক্ষতি আছে, আর এরকম কি ফুল প্রুফ কোনো সিস্টেম আছে যেটা করা সম্ভব নয়, মানে হ্যাক হওয়া সম্ভব নয়? না, আমার মনে হয় না ফুল প্রুফ সিস্টেম বলে কিছু হয়। তার কারণ হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমরা যেমন ফুল প্রুফ সিস্টেম বানানোর চেষ্টা করছি, তেমনি প্রত্যেক মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোক সেই ফুল প্রুফ সিস্টেমকে ব্রেক করার চেষ্টা করছে। তারাই কিন্তু হ্যাকার্স অ্যান্ড অল, রাইট? এবং আপনার নিশ্চিত যে মাইকেল অ্যাসেঞ্জের কথা আপনারা জানেন, যিনি ইভেন ইউএসের যে মানে সিক্রেট ডকুমেন্টস, সেই ডকুমেন্টসকে পর্যন্ত উইকিলিক্সের থ্রু দিয়ে যিনি যেটা করলেন, রাইট? তো ইটস আ টাইপ অফ হ্যাকিং, না? মানে উনি তো একদম সিকিউরিটি ব্রেক করেই ভেতরে নিয়ে সমস্ত কিছু ডিটেলস বার করলেন। তো ফুল প্রুফ সিস্টেম সেই অর্থে আমার মনে হয় না যে ইটস অ্যান ইউটোপিয়ান থিং। আমরা ফুল প্রুফ করবো, ওরা আবার ব্রেক করবে, আমরা আবার বিল্ড করব, এইভাবেই জিনিসটা চলবে। কিন্তু এর মাঝে এটা ঠিক যে যদি আমাদের যে তথ্য আছে সেই তথ্য যদি কম্প্রোমাইজড হয়, তাহলে আমাদের কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সে তো নিশ্চয়ই থেকেই যায়, অল্প বিস্তর তো থেকেই যায়। সেটা আমাদের পার্সোনাল ডেটাকে মিসইউজ করা হতে পারে। খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের পার্সোনাল ডেটা নিয়ে কেউ একটা সিম কার্ড কিনে নিতে পারে, এবং সেই সিম কার্ডটা নিয়ে যে যা খুশি করতে পারে, এবং তারপরে সেই সিম কার্ডটা ফেলে দেওয়া হলো হয়তো কোনো বাজে কাজের পরে, এবং পরবর্তীকালে যখন তার ইনভেস্টিগেশন হবে তখন সিম কার্ডের ডেটা কিন্তু আমার দিকে ইন্ডিকেট করবে, কারণ সিম কার্ডটা আমার ডকুমেন্টেশনের ওপরে বেস করে ইনিশিয়েট করা হয়েছিল, বা মানে ইস্যু করা হয়েছিল। হ্যাঁ, এবং সেই ডেটাটা কিন্তু হয়তো পুরোটাই হ্যাকড ডেটা থেকে এসছে। এখন তার মানে এই নয় যে আমার সমস্ত ডেটাই আবার খুব সেন্সিটিভ, মানে আমার নামটা কি খুব সেন্সিটিভ, হয়তো সেটা নয়, কারণ তাহলে তো আমি তো ওটা সব জায়গায় দিয়ে বেড়াচ্ছি। তাহলে আমার কিছু ডেটা সেন্সিটিভ, এবং কিছু ডেটার কম্বিনেশন হচ্ছে সব থেকে বেশি সেন্সিটিভ। মানে যদি এরকম হয় আমার নাম, যেমন প্যান চলে গেল, তারপরে নাম, হ্যাঁ, মানে যদি এরকম হয় যে আমার নাম, আমার ডেট অফ বার্থ, আমার প্যান কার্ড, আমার আধার কার্ড, এই চারটে একসঙ্গে কারোর কাছে রয়েছে, এই যে কম্বিনেশন, যত এই কম্বিনেশনে ডেটা আসবে তত সেই ডেটার কে মিসইউজ করা পাওয়ারফুল হয়ে যাবে। তার সঙ্গে যদি আমার ইমেল আইডিও চলে আসে, ফোন নম্বরও চলে আসে, আরো বেশি পাওয়ারফুল। হ্যাঁ, মানে এই 6টা ডেটা দিয়ে যে কেউ আপনার প্রোফাইলকে ক্লোনিং করতে পারে অ্যাক্রস এনি সাইট। হ্যাঁ, যে কোনো, যে আপনি লিঙ্কডিনে থাকেন, লিঙ্কডিন হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানেই হোক, এই যদি 6টা ডেটা পয়েন্ট কেউ নিয়ে নিতে পারে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ইমেল আইডি, আপনার ফোন নাম্বার, আর আপনার আধার কার্ড নাম্বার, তাহলে সে কিন্তু অনেকগুলি করতে পারে। তো সেই সূত্র ধরে বলা যায় যে ডেটা কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে সেইগুলোকে হ্যাক হয়। এবং যেটা আমরা শুনতে পাই যে গভর্নমেন্টের ডেটা হ্যাক হচ্ছে,
এখানে একটা ব্যাপার আছে যে এরকম নয় যে পুরো সমস্ত ডেটা একসাথে হ্যাক হয়ে হুম যাচ্ছে, হয়তো কিছু কম্প্রোমাইজ হচ্ছে, হুম কিছু হচ্ছে না। হ্যাঁ, সেই ডিটেলসটা সবসময় যে অ্যাভেলেবেল পাবলিক তো থাকে ডোমেনে না। থাকে তাও নয়। হ্যাঁ, তো কিন্তু হয়তো বটে। হুম হ্যাঁ, হয়তো বটে, এবং অনেক প্রাইভেট কোম্পানিও টু সার্টেন এক্সটেন্ট তারা আমাদের ডেটা অন্যদের সাথে শেয়ার করে, হুম সেটাও আছে। হুম। তো এর মাঝেই আর কি আমাদেরকে নিজেদেরকে এই যে ইনফরমেশনগুলো কালেক্ট করছে সেই ক্ষেত্রে এবার যদি ব্যবসার অ্যাসপেক্টে দেখি, আহ, তো ব্যবসায় তো সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা অন্যরকম চেঞ্জেস এসছে এই ডেটা কালেক্টের ফলে। আহ, এই ছোট এবং মাঝারি যারা ব্যবসায়ী আছে তারা এখনো হয়তো এতটা ইউজ টু নয়, তারা কিভাবে এটাকে ইউজ করতে পারে? মানে তথ্য ব্যবহার করে তাদের ব্যবসাকে হ্যাঁ, ব্যবসাকে আরো ইনক্রিজ ভালো করা করা। আর একটু ভালো করার। না, সেটা তো মানে সেটা আগামী দিনে তো হতে চলেছেই এবং যেমন হবেই। বড় বড় যেমন ধরে নিলাম ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা তো একটা অন্য রকম লেভেলের করে, কিন্তু তার থেকে যারা ছোট আছে হুম। তারা কি এর বেনিফিশিয়ারি, মানে এটা কি ইউজ করে করতে পারছে বা তারা কিভাবে করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, বেনিফিশিয়ারি তো নিশ্চয়ই। মানে আমি আপনাকে খুব একটা সোজা যদি উদাহরণ দিই, হুম ধরুন আমি যে কমপ্লেক্সে থাকি, হুম সেই কমপ্লেক্সে 400 প্লাস রেসিডেন্টস আছে, হুম অ্যাপার্টমেন্টে। এবারে যদি আমরা পুরোনো দিনের কথা চিন্তা করি, পাড়ার কথা চিন্তা করি, একটা পাড়াতে ধরুন 60টা, 70টা, 80টা, 100টা পরিবার। হুম মানে 400টা ফ্যামিলি একটা জায়গায় রয়েছে, হয়তো কত মানে হার্ডলি 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার টোটাল রেডিয়াসের মধ্যে একদম। তারা রয়েছে। হুম এবারে তার সামনে যে স্টোর আছে, যে স্টোরটা আছে, সে প্রথম থেকে চেষ্টা করছে ওদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেওয়া। হুম ঠিক আছে? এবং সেই ছেলেটি করোনার সময় মেনলি আর কি ওরা করলো। হুম ও প্রত্যেকের বাড়ি বাড়ি এলো, এসে বলল যে আমি মাছ, মাংস, ডিম এই সমস্ত দিই। কোনো ব্যাপার নয়, আপনি আমাদের নাম্বারটা দিন, আমি আপনাকে কন্টিনিউয়াসলি পাঠাতে থাকবো। হুম তো বেসিক্যালি তখন সবাই দিতে শুরু করলো, হুম এবং দেওয়ার পরে আজকে, মানে এখন তো করোনা চলে গেছে, আজকেও একটা নিজের স্টোর নিজে খুলে ফেলেছে। হুম ওর হয়তো আমি জানি না, মানে ওই 400 থেকে এখন তো বেড়ে হয়তো আরও 1000 2000 হয়ে গেছে। বাট আপনি যদি নর্মালি চিন্তা করেন, ও যে মডেলটা এখানে ইউজ করলো, হুম সেই মডেলটা হচ্ছে ও 400 লোকের ডেটা প্রথমে নিল, হুম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের বাড়ি গেল, বাড়ি গিয়ে তাদের জন্য ও ডেটাবেসটা বানিয়ে ফেললো, হুম ওটা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে ফেললো, হুম দিয়ে সেখানেও ওর প্রমোশন পাঠাতে শুরু করলো যে আজকে এই মাছ এই দামে আসছে, এই মাছ এই দামে আসছে। অটোমেটিক্যালি কী হয়ে গেল, যারা কাস্টমার সেদিকে চাইছে হুম তারা ওকে ফোন করছে, হুম ও কিন্তু আর ফোন করছে না। হ্যাঁ, মানে সোকল্ডলি পুশ থেকে ও পুল ফ্যাক্টরে চলে গেল, যেটা আমরা হুম ম্যানেজমেন্টে হুম বলি আর হুম কি, হুম পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর, ও কিন্তু পুলে চলে গেল। ও একটা প্রথমে ক্রিয়েট করলো পুলটা, যে 500 লোকের ডেটা, তারপরে 500 থেকে ওকে হয়তো ডেলি 30 জনই ফোন করছে। হুম যে মুহূর্তে 30 জনের ডেটা ওর কাছে চলে এলো 10 দিনের জন্য, ও হুম কিন্তু বুঝে গেল যে আমার ইনভেন্টরি তার মানে কত হওয়া উচিত, হুম তাই না? মানে আমার ডিমান্ড কি আসছে, আমার হুম প্রতি সপ্তাহে আমি 30 জন করে ফোন করছি, তার মানে আমার এত কেজি মাছের বন্দোবস্ত করতে হবে। সেইটা করতে করতে আজকে ও কিন্তু একটা স্টোরের জায়গায় চলে গেছে, তার মানে ও নিশ্চয়ই সেটা বুঝে ফেলেছে হুম যে আমাকে এত এত মাছ বা মাংস যাই হোক তাকে আমার স্টোর করতে হবে, এত আমার রেগুলার সেল আছে। তো ছোটরাও করতে পারে। আমি বলছি যে ডেটা ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল। মানে ডেটা এমন একটা জিনিস, আহ, মানে আমাদের ওয়ার্ল্ডে বলা হয় ডেটা ইজ দ্য নিউ অয়েল। ওকে। ডেটা ইজ দ্য নিউ অয়েল। মানে আপনি যেমন কোনো কিছু চিন্তা করতে পারবেন না যে কোনো জায়গায় মুভ করতে হবে, যেতে হবে, ট্রেন হোক, রেল হোক, ফ্লাইট হোক, রাইট? তো ডেটা ইজ নিউ অয়েল হচ্ছে এখন আমাদের মন্ত্র আর কি। কিন্তু সবাই কি ডেটা ইউজ করতে পারে? হুম সেটা পারে না। যার জন্য প্রথম প্রশ্নের সূত্র ধরে যেটা আমি বলতে চাইছিলাম, আবারও হুম ফিরে হুম আসছি ওখানে, যে কি শিখছেন সেটা ইম্পর্টেন্ট, ওকে। কতটা ডিপে গিয়ে শিখছেন সেটা ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু আস্তে আস্তে আপনাকে এইগুলোকে ধরে নিতে হবে আপনার জগৎটাকে। হুম যেমন এই যে ভদ্রলোকের কথাটি বলছি, ছেলেটি আমি হুম জানি না তার শিক্ষাগত যোগ্যতা কী ছিল, হুম হুম কিন্তু তাকে আমি খুব ক্লোজলি অবজার্ভ করি, এবং মানে ও কিন্তু মারাত্মক, মানে মাথার দিক থেকে ও কিন্তু মারাত্মকভাবে এই ডেটা, যেটা আমরা হুম 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 আমাদের ওয়ার্ল্ডে বলি ডেটা মডেল, ডেটা গভর্নেন্স, ডেটা স্যানিটি, ডেটা ইয়ে পাইপলাইনিং অ্যান্ড এভরিথিং, ও কিন্তু না জেনে ওগুলো করছে নিজের ইনটিউশন থেকে তৈরি। হুম। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা সবাইকেই হেল্প করবে। এই ভেরি রিসেন্ট বোধহয় একটা ইনসিডেন্ট বা ঘটনা, যাই হোক, সেটা হচ্ছে কি যে একজন নিউজ অ্যাঙ্কারকে রিপ্লেস করছে একজন এআই নিউজ রিডার। আর সেটা
কিভাবে পসিবল হচ্ছে এর অ্যাসপেক্ট আপনি কিভাবে দেখেন? সেটা কি পসিবল মানে একজনকে রিপ্লেস করা, হিউম্যানকে কি মেশিন দ্বারা রিপ্লেস করা সম্ভব? না, ওই প্রথম ক্ষেত্রেতে আবার আমি ওই সূত্রতে ফিরে আসি, হুম, হুম, হুম। যে যেগুলো রিপিটেবল কাজ সেগুলো সম্ভব। হুম, তো নিউজ রিডারের ক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় হুম, যে কোনো একটা পার্টিকুলার সন্ধ্যাতে হুম, নিউজ আসছে, হুম, ডিসপ্লে হচ্ছে হুম, এবং সেটাকে দেখে হুম, পড়ে যেতে হচ্ছে, তাহলে হয়তো সেই পার্টিকুলার ইউজ কেস, যেটা আমরা হুম, ইন্ডাস্ট্রিতে ইউজ করি আর কি, ইউজ কেস, তাহলে হয়তো সম্ভব। কিন্তু যদি হঠাৎ করে সেই কন্টেন্টটাকে চেঞ্জ হয়, যদি হুম, তার মধ্যে ইমোশনের চেঞ্জ আসতে হয়, হুম, তাহলে কি সম্ভব? হুম। হয়তো সেটা এখনো পরীক্ষণীয়। আচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে আর একটা বলি, খুব রিসেন্ট পাস্টে আরও একটা ঘটনা সামনে এসেছিল, যে সাউথ কোরিয়াতে একটা রোবট সুইসাইড করেছে ওকে। রিসেন্ট পাস্টে। এবং তার যে সুইসাইড করেছে মানেটা কি, মানে, এবং হুম, হুম। ইট ইজ বিন কল্ড অ্যাজ ফার্স্ট এআই সুইসাইড। ওকে। মানে ওখানে অনেক রোবট কাজ করতো একটা মানে শপে, এবং তার যে সুপারভাইজার, সেটাও রোবট। হুম, সেই রোবট সুপারভাইজারের এত প্রেশার ছিল, হুম, যার জন্যে এই যে এমপ্লয়ি রোবট ছিল, হুম, সে সুইসাইড করেছে। এবং সে তার যে ফ্লোর ছিল সেই ফ্লোর থেকে ঝাঁপ মারে, হুম, এবং ঝাঁপ মেরে সেই রোবটের মৃত্যু হয়। হুম। মৃত্যু হয় মানে কি, মানে রোবটটা ডিস্ট্রয় ফাংশন, হয়ে হ্যাঁ, যায়। ফাংশন করার মতন আর জায়গায় নেই, ডিসফাংশনাল হয়ে যায়। এখন এই যে রোবট, হুম, এই রোবটটা কি তাহলে ইমোশনালি কোনোভাবে সেন্স করছে কি করছে না, এটা একটা ওপেন কোয়েশ্চেন হুম, মানে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের কাছে। কিন্তু এটা ঘটনা যে এই রোবটটিকে ৯ ঘন্টারও বেশি সময় ধরে হুম, সুপারভাইজার কাজ করাতো। হুম, তো তার জন্যে কি এটা করলো? হুম, এটা নিয়ে এখনো বেশ মানে কি বলবো, যে উম উম কোনো সঠিক তথ্যও নেই, কোনো নিশ্চিত তথ্যও নেই ঠিক কী হয়েছিল, সেটাও খুব একটা পরিষ্কার কিন্তু হুম। নয়। কিন্তু এই ঘটনা ঘটেছে সাউথ কোরিয়াতে। মানুষের ইমোশন কি মেশিন রিপ্লেস করা পসিবল? মানে পসিবল কি? না, এখন এখন যেমন ইমোশনকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে, কিভাবে ডিফাইন করা হবে, হুম, সেটা কিন্তু একটা বড় কাজ। যেমন একদমই তাই। পৃথিবীতে হ্যাপিনেস ইন্ডেক্স বলে একটা হুম, ইন্ডেক্স আছে। গোটা পৃথিবীতে সেই নিয়ে রিসার্চ হয়। হুম, এই হ্যাপিনেস ইন্ডেক্স কিন্তু আজ থেকে ৫-৭ বছর আগেও ছিল না। হুম, মানে এটাতে বলা হয় যে আপনি সত্যি করেই কতটা খুশি, হ্যাঁ? এবং আপনার আ স খুশির ভিত্তিতে একটা দেশকে বলা হচ্ছে সেটা খুশির দেশ নাকি সেটা দুঃখের দেশ। হুম, এরকম দেশ দেখা যাচ্ছে যে দেশে, নাম করেই বলছি, যেমন হুম, সুইজারল্যান্ড। হুম, সুইজারল্যান্ড কিন্তু এই হ্যাপিনেস ইন্ডেক্সে অনেক ওপরের দিকের একটি দেশ। আমি এক্সাক্টলি মনে নেই, হুম, কিন্তু ১ম ৫ এর মধ্যে। আবার যদি আপনি দেখেন যে সবথেকে বেশি সুইসাইড রেট কোথায়, তাহলে দেখবেন কিন্তু ওর সঙ্গেও মিল আছে। হুম। মানে ওরাও কিন্তু সেখানে ওপরের দিকে আছে। আচ্ছা। তাহলে হ্যাপিনেসকে যখন ডিফাইন করা হয়েছিল যে আমার হ্যাপিনেস মানে এইগুলো, আজকে কিন্তু রিসার্চের জগতে চ্যালেঞ্জ হচ্ছে হুম, যে তার মানে কি এগুলোই হ্যাপিনেস? হয়তো হুম, এটা নয়। হুম, হয়তো এর সঙ্গে এটাকেও যুক্ত হবে বা এটাকে বাদ দিতে হবে। ঠিক তেমনই ইমোশন। হুম, আজকে যদি বলা হয় যে ইমোশন মানে আমরা ঠিক কি বলতে চাইছি? যদি একটা মানুষ কাঁদে, হুম, তাহলে সেটা তার ইমোশন। কিন্তু তার মানে কি সবসময় এটাই হবে যে একটা মানুষ দুঃখ পেলে সবসময় কাঁদবেই? হুম, হতেই পারে একটা মানুষ দুঃখ পেলে হাসবে। হুম, তাহলে কি সেটা ইমোশনের পর্যায়ে পড়বে না? হুম, তাহলে যখন আমাকে, এবার আমি সেই ১ম এ বলছিলাম যে হুম, একটা হুম, হুম, কম্পিউটারের প্রোগ্রামিং মানে হচ্ছে লজিক। হুম, তার স্ট্রাকচার থাকতে হবে। তাহলে আমার কাছে ইমোশনের ১ম ধাপ এলো যে আমার দুঃখ হলে আমি কাঁদি, হুম, আমার দুঃখ হলে আমি হাসি, আমার আনন্দ হলেও আমি হাসি। হুম, আবার আমি যখন সমস্ত কিছু হারিয়ে হয়তো পাগলের মতো তখন আমি হাসছি। হুম, তাহলে এই যে ৩ টে চললো যেখানে আমি হাসছি একটা হুম, মানুষ হিসেবে, তাহলে এর ওপরে আরেকটা কিছু আছে যেটা দেখে অন্য মানুষটা বুঝতে পারছে যে এটা পাগলের হাসি, হুম, এটা আনন্দের হাসি, এটা একদম। দুঃখের হাসি। হুম, এখন এই যে ক্লাসিফিকেশনটা আমি আমার মাথায় চিন্তা করতে পারছি, হুম, আমি কি এটাকে সত্যি করে কোডে আনতে পারবো? যদি আমি কোডে আনতে পারি লজিকের ভিত্তিতে, তাহলে কি সেটা একটা মেশিন সেইভাবে করতে পারবে? হুম, এগুলো আগামী দিনের চিন্তা। কিন্তু ১ম কথাটা হচ্ছে যদি ইমোশনকে সত্যি করে ডিফাইন করা যায়, আচ্ছা। হুম, তাহলে তাকে লজিকে ফেলা যাবে। হুম, লজিকে ফেললে তাকে কোডও করা যাবে।
এবং কোড করে তার মানে রিপ্লেসও করা যাবে। ইমোশনের থেকে আরেকটা বড় যে জায়গাটা সব থেকে কঠিন এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে, সেটা হচ্ছে ডিসিশন। হুম, কারণ ডিসিশনটা সমস্ত মানুষের ক্ষেত্রে একই ঘটনায় আলাদা ডিসিশন আলাদা। আলাদা হয়। হুম, ইমোশন কিন্তু তবু আপনি অনেক এক পেতে পারেন, মানে হুম, যদি খুব কষ্ট হয় তাহলে, বা কাউকে যদি হুম, হুম, মানে খুব যন্ত্রণার মধ্যে যেতে হয়, তাহলে তার হয়তো মুখে চোখে তার অভিব্যক্তি ফুটে উঠবে। হুম, কিন্তু একই ঘটনা 10টা মানুষ কিন্তু 10 রকমের সিদ্ধান্ত নেয়। হুম, তো এইটা আমরা এআইতে বলছি জেনারেল এআই। জেনারেল এআইতে এখনো পর্যন্ত প্রায় কোনো রকমের কাজকর্ম খুব একটা হয়নি। হুম, কিন্তু এটা এটা হচ্ছে একদম শেষ ধাপ। হুম, হ্যাঁ? যে আজকে হয়তো বাইরে, খুব ছোট্ট জিনিস একটা, হয়তো বাইরে বৃষ্টি পড়ছে, আ আমি ছাতা নিয়ে বেরোচ্ছি না। হুম, আ আমার মেয়েও ছাতা নিয়ে বেরোচ্ছে না। আর আমার বাবাও ছাতা নিয়ে বেরোচ্ছেন না। কিন্তু ৩ জনের ডিসিশনটা কিন্তু ৩ টে কারণে নেওয়া। হুম, আমার মেয়ে বেরোচ্ছে না কারণ সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসছে। হুম, আমি বেরোচ্ছি না কারণ আমি নিতে ভুলে গেছি ছাতাটা। হুম, আমার বাবা বেরোচ্ছে না কারণ বাবার আজকে মনে হয়েছে যে বৃষ্টি হবে না। হুম, তিনি সেটা ওখান থেকে দেখেই বুঝতে পারছেন যে না, এই যে মেঘটা, হুম, এটা ঈশান কোণের মেঘ নয়, হুম, এটা অন্য দিকের মেঘ, সুতরাং এই মেঘে বৃষ্টি হয় না। তো এই জিনিসটা কিন্তু রিপ্লেস করা হচ্ছে জেনারেল এআই এর পার্ট, হুম। ডিসিশন মেকিং। এটা অতটা সোজা এই মুহূর্তে এই মুহূর্তে যে এই অবস্থা মুহূর্তে তাতে লাগছে না। ইমোশনের ক্ষেত্রে যেটা বললাম, যে ইমোশনের ক্ষেত্রেও তা নয়। আ কিন্তু আ নানা রকমের কাজকর্ম চেষ্টা তো চলছে। হুম, হুম, আ যেটা তথ্যের ক্ষেত্রে, যেটা আপনিও যখন ১ম এ হুম, ব্যাখ্যা করছিলেন যে তথ্যের যে ইনফ্লুয়েন্স হুম, আছে, মেশিন লার্নিং বলে এআই এর যার একটা সাবস্ট্রিম হুম, আছে, সেই মেশিন লার্নিং এ কিন্তু সময়ের সাথে সাথে মেশিন নিজে নিজে তথ্যের ভিত্তিতে হুম, তার অ্যালগরিদমকে আরো চেঞ্জ স্ট্রং করতে পারে। বানায়। এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা কোর কনসেপ্ট। হুম, ঠিক একটা মানুষের মতো। হুম, এটা বাচ্চা ছোটবেলায় হাঁটতে, 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 হাঁটতে জানছে যে আচ্ছা এইরকম উঁচু জায়গা হলে পেরিয়ে যেতে হবে, হুম, নাহলে আমি পড়ে যাব, এবং ধীরে, ধীরে তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তৈরি হয়, হুম, সেটা কিন্তু মেশিন লার্নিং এর মধ্যে সেই জিনিসটা, মানে মেশিন লার্নিং এর ভাবনার পেছনে আচ্ছা, এইটা আছে। হুম, মেশিন লার্নিংকেও রোজ আমরা প্রোগ্রামিং করি না। হুম, মেশিন লার্নিংটা কীভাবে হয়, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং মেশিন লার্নিং এর মধ্য দিয়েই রিসেন্ট পাস্টে দেখবেন একটা রোবটরা ফুটবল খেলেছে। হুম, ফুটবল ফুল গেম, এবং সেই গেমের রেজাল্ট হচ্ছে। তাদেরকে ওখানে একটা স্পেশাল টেকনিক ইউজ করা হয়, রিওয়ার্ড অ্যান্ড পানিশ, যদি আমি ভুল নয়, মানে তুমি যদি তোমার কাজটা কমপ্লিট করতে পারো, তুমি +1 হবে। হুম, অ্যাকর্ডিংলি মেশিন লার্নিং এর অ্যালগরিদম ওটাকে কনসিডার করে আরো স্ট্রেংথেন করবে। হুম, হ্যাঁ? তো এইভাবে যে হয়তো ডিগবাজিতে জানে না, বা হয়তো কিভাবে উঁচু থেকে নিচে লাফ মারতে হয় জানে না, ১ম বার লাফ মারতে গেল, ও পড়ে গেল। হুম, তাহলে ওর জন্য ওটা পানিশ হয়ে ও ওই ডেটাটা মেশিন লার্নিং তখন আর অ্যাবজর্ব করছে না। তখন অন্য আবার কিছু টুইক করবে নিজেই, হুম, ভেতরেই। করে আবারও জাম্প করার জাম্প চেষ্টা করবে। করবে। তো এইটা, যেটা ডেটা ছাড়া যে জগৎটা, হুম, যেখানে ডেটাটা আমার নেই, সেই জগৎটার কাজটা এইভাবে কিছুটা হলেও এগোনোর চেষ্টা হুম, হচ্ছে আরকি। হুম, তো আ এগুলোর কাজ হবে, কিন্তু আমার মনে হয় যেটা সবথেকে ইম্পোর্টেন্ট, হুম, যে এইগুলোকে আমরা কিভাবে ইউজ করব। হুম। তার একটা সাধারণ, ভালো দিক, একটা খারাপ দিক সব হ্যাঁ, মানে মিলিয়ে আমরা আছে। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন প্রাথমিক স্কুলে পড়তাম, হুম, তখনও রচনা লিখতে হতো হুম, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। হুম, তখন হুম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো লিখতে হয়েছে, আমরা তো লিখেছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেই কথা এখন গৌণ হয়ে গেছে। এখন সেই কথা গৌণ হয়ে যাওয়ার পরে এখন বলা হচ্ছে এআই আশীর্বাদ না অভিশাপ। হুম, আমার মতে এই ভাবনা ভেবে লাভ নেই আশীর্বাদ না অভিশাপ। এআই আগামী দিনে পৃথিবীতে থাকবে। এআইকে কিভাবে মানব কল্যাণার্থে ব্যবহার করা যায় সেটা চিন্তা করতে হবে, হুম, এবং একজন ইন্ডিভিজুয়াল হিসাবে, একজন ব্যক্তি মানুষ হিসাবে আমাকে জানতে হবে যে এই এআইকে কিভাবে আমি আমার কাজের জন্যে সুবিধার্থে ব্যবহার করতে পারি। হুম, এটাই আগামী দিনের মেন জায়গা হতে যাচ্ছে। হুম, সবাই সব জায়গায় এআই থাকবে। আমি কি তাকে ব্যবহার করতে পারছি? হুম। এটা আগামী দিনে ইম্পর্টেন্ট হবে। ফেক নিউজ, সেইটাকে কিভাবে ট্যাকেল করা যেতে পারে?
না, ফেক নিউজের দায় কিন্তু টেকনোলজির নয়, হুম, মানে ফেক নিউজের দায় মানুষের। হুম মানুষ মনে করছে যে কিছু ফেক হুম নিউজ হয়তো ছড়িয়ে দিয়ে হুম কোনো না কোনোভাবে স্বার্থ সিদ্ধি করবে, হুম তাই জন্যে করছে। হুম এই প্রসঙ্গে এআইতে একটা মডেল আছে, যে মডেলটা নিয়ে এই মুহূর্তে অনেক কথাবার্তা চলছে, হুম যেটাকে আমরা বলছি রেসপন্সিবল এআই। ওকে এআই অনেক কিছু করতে পারে, কিন্তু আমি কি সব কিছু করবো এআই নিয়ে? প্রশ্ন হচ্ছে এটা। হুম মানে যদি আমরা বলি যে মানুষ সর্বোত্তম, মানুষের ওপরে আর কিছু নেই, হুম তাহলে মানুষকেই সেই দায়িত্ব নিতে হবে যে আমরা কোন জিনিসটা কতটা ব্যবহার করি। হুম যেমন ওষুধও যদি অতিমাত্রায় খাওয়া হয়, সেই ওষুধ কিন্তু বিষ হুম হিসাবে আমাদের শরীরে হুম মধ্যে প্রবেশ করে। হুম এআইতে এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয় হচ্ছে রেসপন্সিবল এআই। মানে এআই ঠিক কতটা কিভাবে ব্যবহার করা উচিত, যার ভিত্তিতে মানুষের শুধুমাত্র ভালোর দিকটাই প্রতিফলিত হয়। হুম এআই তো অনেক খারাপও করতে পারে, একদম তাই না? কিন্তু ফেক নিউজ কিন্তু এআই এর মধ্যে যাচ্ছে না। হুম ফেক নিউজের পুরো ব্যাপারটাই হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত হুম কিছু খারাপ চিন্তাভাবনা, যার মাধ্যমে সে তার ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, তার কিছু কায়েমি স্বার্থকে সে পরিপূর্ণতা দিতে চাইছে। আমি বলছি এটা কি এআই দিয়ে আটকানো সম্ভব কিনা সেটা না, আমি এআইকে বলছি। দিয়ে আটকানো সম্ভব কিনা নয়, এআই এর একটা পার্ট আছে হুম যেটাকে আমরা বলছি ডিপ ফেক। হুম এটা কিন্তু ফেক নিউজ নয়। হুম এআই এর একটা পার্ট যেটা হচ্ছে ডিপ ফেক। ডিপ ফেক কিন্তু মানে ওইখানেই ওই জন্যই রেসপন্সিবল এআই এর পার্ট চলে আসে, যে আমি হয়তো করতে পারি। হুম মানে আমি এই মুহূর্তে এইখানে বসে আপনার সাথে কথা বলছি, হুম ডিপ ফেকে মনে হতেই পারে যে আমি আর আপনি এই মুহূর্তে হুম আইফেল টাওয়ারের তলায় বসে এই কনভারসেশনটা করছি, হুম এবং সেটা করতে কিন্তু একদমই সময় লাগবে না, হয়তো 10-15 মিনিটের একটা ব্যাপার। হুম প্রশ্ন হচ্ছে সেটা কি আমি করব? মানে আপনি একজন স্বনামধন্য আর্ট ডিরেক্টর হিসেবে হোক, আমি একজন আমার নিজের ফিল্ডের পরিচিত মানুষ হিসেবে হোক, হুম যদি এই জিনিসটায় আপনি আমাকে প্রপোজ করেন বা আমি আপনাকে প্রপোজ করি, আমরা মনে হয় যে আমাদের মানুষ হিসাবে কাউকেই হুম হুম এইটাতে রাজি হওয়া উচিত নয় যে হ্যাঁ আমরা এটা করি। হুম কারণ তাহলে যারা আজকে ভিউয়ার্স দেখছে, হুম তারা কোথাও বঞ্চিত হচ্ছে। তারা ভাবছে যে হুম এনারা এই মুহূর্তে আইফেল টাওয়ারের তলায় বসে কথা বলছেন, কিন্তু আমরা তা বলছি না। একদম এই দায়বদ্ধতা থেকেই আসছে রেসপন্সিবল এআই এর কাজ। হুম আমি জানতেই পারি যে কি কি হয়, হুম প্রশ্ন হচ্ছে আমি কি সেটা ইউজ করব? হুম মানুষের হাতেই কিন্তু এখনো সেই চাবিকাঠিটা আছে। এআই আসবে, আবার হয়তো এআই নিয়ে অনেক কিছু কাজও হবে। একইভাবে পারমাণবিক শক্তিও পৃথিবীতে এসছে, তার ভিত্তি ধরে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। হুম হ্যাঁ, আমেরিকার বেশিরভাগ ক্ষেত্রে তার যা এনার্জি সাপ্লাই, সেটা গোটাটাই অ্যাটমিক এনার্জি সাপ্লাই। হুম ঠিক আছে? তার তো কোনো হাইড্রো বা আমাদের থার্মাল পাওয়ারের থ্রু দিয়ে কিন্তু সে তার গোটা দেশকে জ্বালিয়ে রাখেনি আলো দিয়ে। একদম তার কিন্তু এনার্জি কিন্তু অ্যাটমিক এনার্জি। সুতরাং প্রশ্ন মানুষের কাছে, যে তোমার হাতে যা যা ক্ষমতা আসছে, সেই ক্ষমতার সঠিক ব্যবহার হুম আগামী দিনে তুমি করবে কিনা? মানে স্পাইডারম্যান হুম হুম সিনেমার যে মানে সেই শো কল ডায়ালগ, হুম যে মোর পাওয়ার গিভস ইউ মোর রেসপন্সিবিলিটি, রাইট? হুম তো সেটাই হচ্ছে আগামী দিনেরও ভিত্তি, যে আমরা কতটা রেসপন্সিবল ভাবে এইগুলোকে ব্যবহার করি। এইখানে এই আইটি সেক্টরে যারা কাজ করে তাদের মানে কাজের শিডিউল মানে তাদের কাজের দক্ষতা উম, কাজের শিডিউলটা কীরকম হয় আর কি তাদের আইটি কিন্তু মানে একান্তভাবেই 24/7 ইন্ডাস্ট্রি, 24 ঘন্টাই কাজ হচ্ছে, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কেউ না কেউ কাজ করছে। হুম মানে বিগত দিনে হুম বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কাজ করতে, এখন কিছু কিছু ক্ষেত্রে হয়তো চ্যাটবট কাজ করছে, হুম কিছু কিছু ক্ষেত্রে হয়তো রোবটস কাজ করছে, হুম কিন্তু কাজ 24/7 তাকে তো মনিটর করার জন্য কেউ আছে না। হুম হুম বা একটা সার্টেন লেভেলের পরে চ্যাটবট যখন অ্যান্সার করতে পারছে না, হুম তখন হিউম্যান ইন্টারভেনশন হচ্ছে, মানে কেউ একটা আছে। তো ইটস 24/7, সবসময় কেউ না কেউ সেই কাজ কিন্তু করছে। আগামী 5 বছর বা 7 বছর বা 10 বছরে আগামী
মানে এই ক্ষেত্রে মানে ম্যাসিভ চেঞ্জেস কি কি হতে পারে আপনার প্রেডিকশন অনুযায়ী? ম্যাসিভ চেঞ্জেস যে কাজগুলো, যেটার সঙ্গে হিউম্যান রিলেটেড চেঞ্জেস হতে পারে আর কি। হ্যাঁ, একটা তো ম্যাসিভ চেঞ্জ হচ্ছে যে যত রকমের রেগুলার ডে টু ডে টাইপের কাজ, হুম সেই কাজগুলোতে মানুষের আর প্রয়োজনীয়তা হুম খুব একটা নেই, সেগুলো মেশিন করে দেবে। হুম দ্বিতীয়ত যেটা সব থেকে বড় চেঞ্জ আমাদের প্রত্যেকের মধ্যে এই মুহূর্তে আনতে হচ্ছে, হুম সেটা হচ্ছে আমরা কত সহজে নতুন জিনিসগুলোকে শিখতে পারি। হুম এত কিছু নতুন আসছে, আমরা যদি সেগুলো না শিখতে পারি, যে শিখতে পারবে না সে আস্তে আস্তে পিছিয়ে পড়বে। হুম কারণ টেকনোলজি, আগে আমরা বলতাম যে এক একটা টেকনোলজি রেভলিউশন হুম হতে 10 থেকে 15 বছর সময়। মানে আমার মনে আছে আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি তখন 1 ঘন্টা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ইউজ করতে 65 টাকা দিত। ওকে 2000 সালের হুম 65 রুপিস 1 আওয়ার ইন্টারনেট পেতাম। তাতে বড় জোর 2টো ওয়েবসাইট আর একটা ইমেল অ্যাক্সেস করা যেত। হুম এটা ছিল একটা মেজর রেভলিউশন 2000 সালের পরিপ্রেক্ষিতে। হুম তারপরে চলে এলো, মানে সত্যি কথা বলতে কি পৃথিবীতে 3টে মেজর রেভলিউশনের কথা আমরা বলি হুম টেকনোলজির জগতে। হুম একটা হচ্ছে ইন্টারনেট, সেকেন্ড হচ্ছে ইন্টারনেট ইন মোবাইল। হুম যখন স্মার্টফোন এলো, মোবাইল এলো, হুম মোবাইলের মধ্যেই ইন্টারনেট চলে এলো। হুম সেটা হলো কোন সালে? 2012-14 নাগাদ। একদম হ্যাঁ ঠিক আছে, তার মানে 10 বছরের একটা গ্যাপ। হুম আর তার আগের গ্যাপটা ছিল হচ্ছে যখন পার্সোনাল কম্পিউটার হুম প্রথম আবিষ্কার হলো, যখন মানুষ তার নিজের বাড়িতে বসে পার্সোনাল কম্পিউটারে কাজ করতে শুরু করলো। হুম সেটা হচ্ছে প্রথম ফেজ। দ্বিতীয় ফেজে এলো যেখানে ইন্টারনেট চলে এলো, হুম। সবাই ব্যবহার করতে পারছে 2000 সাল। 2010-12 আপনার ফোনে চলে এলো ইন্টারনেট, হুম 10 বছরের মধ্যে। নেক্সট 10 বছর এখন আমরা বলছি যে মানে এআই হোক কি আপনার ফেসবুক লাইভ হোক কি হোয়াটসঅ্যাপ হোক, যা কিছুই হোক, তাই না? তো এই যে 10 বছরটা যদি আপনি দেখেন, হুম 2010-12 থেকে 2022, 2012 যখন প্রথম আমাদের কাছে ফোনে ইন্টারনেট আসতে শুরু করলো, হুম তখনও আনন্দবাজার লোড হতে হুম হুম সেখানে অনেক সময় লাগে। তার কারণ আনন্দবাজারের যে সার্ভার সিস্টেম ছিল, হুম আনন্দবাজারের যে ইউআই ছিল, ইউজার ইন্টারফেস, সেগুলো কিন্তু তখনও অত মোবাইল অ্যাপ ফ্রেন্ডলি হয়নি। হুম বা তাদের মোবাইল অ্যাপ তখন ডেভেলপ হয়তো হয়নি, তারা হয়তো প্রিডমিনেন্টলি ওই ওয়েবসাইটটাই আমরা অ্যাক্সেস করতাম। একই সঙ্গে ইন্টারনেটের স্পিড অনেক কম ছিল, হুম তাই তো? আজকে ইন্টারনেটের স্পিড এমন জায়গায় গেছে যেখানে মানে সত্যিকর অর্থেই হুম ওই ক্লিকের থ্রু দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। একদম হ্যাঁ, আর এদিকে অন্য যারা আছে, যারা অ্যাপ প্রোভাইড করছে, তারা এত স্মুথ, এত লো ওয়েট অ্যান্ড ব্যান্ডউইথের বানাচ্ছে যে সেটা যেন খুব তাড়াতাড়ি আরও হুম আসে। 10 বছরে হয়ে গেছে। আমার প্রথম যখন আমি যখন আমি নট প্রথম, আমি যখন আমার কলেজে ছিলাম তখন মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট সবে আসছে। একটা ফোন বাড়ির থেকে পাওয়ার জন্যে শুধুমাত্র রবিবার দিন সন্ধ্যে 10টার সময় অপেক্ষা করা হতো, ফোন আসতো, 10 মিনিট কথা বলতাম, বাড়ি চলে যাওয়া হতো। হুম সেখান থেকে আজকে ফোন অ্যাট এনি টাইম অ্যাট এনি পয়েন্ট হয়ে গেছে, হুম তাই তো? মানে এখন আমরা জাস্ট ইচ্ছা হচ্ছে হোয়াটসঅ্যাপ কল, ভিডিও শুরু হয়ে গেল, পৃথিবীর যে প্রান্তেই যে থাকুক একদম ইমিডিয়েটলি কানেক্ট হচ্ছে। এটা 20 বছরে হয়েছে। হুম হুম কানেক্টিভিটি ছিল না, মানে মানুষকে পৌঁছানোর জন্য ওয়েট করতে হতো। হুম এখন যে কোনো সময় যে কারোর সঙ্গে পৃথিবীর যেখানেই আপনি থাকুন ফেস টু ফেস কথা বলছি। হুম আর এই 2012-10 নাগাদ হুম এর একটা মধ্য জিনিস বেরিয়েছিল যার নাম ছিল স্কাইপ। হুম স্কাইপ একদম। হচ্ছে একটা ছিল যেটা দিয়ে আপনি যদি মোটামুটি আপনার কাছে একটা ল্যাপটপ থাকে, বাড়িতে একটা ইন্টারনেট থাকে এবং স্কাইপ চালাতে জানেন, তাহলে হয়তো একটা আপনি সাবস্ক্রিপশন নিয়ে আপনার ইউএসএ কোনো বন্ধু থাকে কি লন্ডনে কোনো বন্ধু থাকে, হয়তো স্কাইপ চালিয়ে কথা বলতে পারেন। এই 3টে ভাগকে আমরা চিন্তা করি 2000, 2010 আর 2022-23।
যেভাবে টেকনোলজি চেঞ্জ হচ্ছে এই স্প্যানটা ছোট হচ্ছে। হুম 1980 সাল প্রথম কম্পিউটার এলো, 2000 সাল ইন্টারনেট ঢুকছে, 2012-র মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু চলে এলো, 2022-24-এ গিয়ে আমরা বলছি যে আমাদের কাজ মেশিন করে দেবে। হুম এই স্প্যান যত ছোট হচ্ছে হুম আমাদের শেখার দায়বদ্ধতাকে কিন্তু তত তাড়াতাড়ি বাড়াতে হবে, হুম তা না হলে এরা আমাদের মাথায় বসে পড়বে। মানে এই যা কিছু হচ্ছে টেকনোলজিক্যালি চেঞ্জেস এন্ড অল, সেটাকে আমরা ধরার জায়গাতে আর থাকবো না। তো আইটি ইন্ডাস্ট্রির আগামী দিনের সবথেকে বড় ট্রেন্ড যদি সেটার বা চেঞ্জার কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে হাউ কুইকলি নিউ জেনারেশন উইল পিক আপ দ্য নিউ থিংস, হুম এবং তার সঙ্গে সঙ্গে তারা সেটাকে নিয়ে কাজে নামতে পারবে। এটা এক। 2 নম্বর কথা, যেটা আইটি ইন্ডাস্ট্রিতে বরাবরই খুবই ইম্পর্টেন্ট ছিল, আমার মনে হয় আরও বেশি করে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এক্সপ্রেস ইউর থটস, কমিউনিকেশন। আপনার কাছে চ্যাট জিপিটি থাকতেই পারে, আপনি জানেন না কি প্রশ্ন করতে হবে, চ্যাট জিপিটি কী করবে? হুম চ্যাট জিপিটি আপনাকে অ্যান্সার দেবে, বাট আপনি প্রশ্নটা জানেন কি প্রশ্ন করবেন? হুম আপনি আপনার মাথায় কি সেই স্বচ্ছ ধারণাটা আছে যেটা আপনি খুঁজছেন? হুম যদি তাহলে সেটা ওই বেসিক জায়গায় প্রথম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আবার ফিরে আসতে হবে বোধহয়। আমরা যে ফিল্ডে যে পড়াশোনাটাই করছি সেটা প্রপার করতে হবে। একদম সেটা প্রপার করতে হবে। সেখানে দখলদারিটা এমন থাকতে হবে যে তুমি আমাকে যাই করো ওটা আমার জায়গা বাবা। হুম তারপরে আমি আমার জায়গা বিস্তৃত করছি, ঠিক আছে, আমি 10টা জানতেই পারি, হুম বাট উই হ্যাভ টু বি আ মাস্টার অফ অ্যাটলিস্ট ওয়ান। হুম বিইং জ্যাক অফ অল ট্রেড, ফাইন, আজকে সেটা দরকার আছে, জ্যাক অফ অল ট্রেড হও, কিন্তু মাস্টার অফ নান হলে কিন্তু হবে না। মাস্টার অফ ওয়ান তো তোমাকে হতেই হবে। দুটো হও আরও ভালো, 3টে হলে আরও ভালো, কিন্তু একটা তোমাকে তো হতেই হবে। হুম এটা মানে আগামী দিনের একদম ধ্রুব সত্য হতে যাচ্ছে। যে লাইন থেকেই আসুক, যে লাইন নিয়ে পড়াশোনা করুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো কিন্তু আমাকে জানতে হবে যে আমি কিভাবে ব্যবহার করবো। আমার কাছে চ্যাট জিপিটি থাকলেই আমি কিছু করতে পারবো। আহ, এই আইটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড আর একটা কোয়েশ্চেন করবো, তারপরে একটু অন্য প্রশ্নে যাব। সেটা হচ্ছে কি আমাদের যে ধারণা যে ইন্টারনেট, তো ইন্টারনেট সব জায়গায় মানে একটা দেশ থেকে আর একটা দেশ ভায়া কেবিল কানেক্টার না ওয়্যারলেস? ওয়্যারলেস কি শুধুমাত্র মোবাইল টাওয়ার টু আমাদের ফোন, না বাকিটা সব? মানে এইটা একটা বিষয় যেটা আমাদের কাছে স্বচ্ছ কোনো ধারণা নেই। না, এটা তো আমাদের বিভিন্ন সার্ভিস প্রোভাইডার থাকে, হুম তাই না? মানে না, আমি বলছি যেমন ইন্টারনেটে যে তারগুলো বিছিয়ে আছে সেগুলো আমরা ওয়্যারলেস কতটা, মোবাইল টাওয়ার টু মোবাইল, আর বাকিটা কি সব মানে কেবল কানেকশন, তার কানেকশন বা ফাইবার কানেকশন? না, এটাতে আমি একদম সঠিক উত্তর আমরা দিতে পারবো না এটাতে। আচ্ছা, হ্যাঁ, এটার মানে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে যে কেবল বেছানো হয়েছে, যে বড় বড় কেবল বেছানো হয়, এগুলো কি ইন্টারনেটের জন্য? আর এখন বোধহয় উপগ্রহ বা স্যাটেলাইট, হ্যাঁ, হ্যাঁ এখানে 2-3টে মেকানিজম আছে বলে আমার ধারণা, এবং আমি এটা কিন্তু খুব শিওর নই। ওকে, 2-3টে মেকানিজমের মধ্যে একটা হচ্ছে স্যাটেলাইট, একটা হচ্ছে সমুদ্রের তলা দিয়ে কেবলিং সিস্টেম আছে, আর একটা হচ্ছে যে আমাদের যে লোকাল যে সার্ভিস প্রোভাইডার্স আছে তাদের যে টাওয়ার অ্যান্ড নেটওয়ার্কস, তাদের একটা আছে। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এভাবে সেট আপ করা হবে। সেকেন্ড লেয়ারটা হচ্ছে বিজনেস সাইড, মানে এয়ারটেলের সঙ্গে আপনার AT&T চুক্তি আছে। তো আমার ফোন নিয়ে আমি যে মুহূর্তে ওখানে ঢুকছি আমেরিকাতে, আমি কিন্তু ডেটা পাচ্ছি, কারণ AT&T নেটওয়ার্ক আমাকে তখন কিন্তু এয়ারটেল হিসাবে আইডেন্টিফাই করে নিচ্ছে। এবার আমার এই ফোনেই T-Mobile আছে, US এর কানেকশন, আর আমার এয়ারটেল আছে, আমার কিন্তু T-Mobile-এর মেসেজ পাঠাচ্ছে, আমার কিন্তু আসছে। তার কারণ T-Mobile-কে এয়ারটেল ও কিন্তু আইডেন্টিফাই করছে এবং আমার কিন্তু ডেটা আমি পাচ্ছি। তো আমার মনে হয় দুটো লেয়ারকে একই সঙ্গে চিন্তা করতে হবে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে বিজনেস কি বা মানে ট্রিটি বা বিজনেস কি কন্ডিশনস আছে, সেটা না থাকলে কিন্তু হবে না, মানে ইট উইল নট ওয়ার্ক। যেমন
এয়ারপোর্টের ক্ষেত্রে এখন আমরা দেখি যে এয়ারপোর্টে ঢুকলেই সঙ্গে সঙ্গে প্রম্পট আসে না, যে আপনি এয়ারপোর্ট নেটওয়ার্কে যুক্ত হতে চান কিনা, এবং সেক্ষেত্রে আপনাকে আপনার যে বোর্ডিং পাস ডিটেলস এই সমস্ত দিতে হয়। তাহলে আপনার ভেরিফিকেশন হয়ে গেল, আপনি নেটওয়ার্কে অ্যাক্সেসও পেলেন। তাহলে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর একটা হচ্ছে এই বিজনেস টাই আপ বা বন্ডিং, সেটা দুটোরই একসাথে দরকার, তবেই আপনি করতে পারবেন। বাট আই থিঙ্ক ওয়্যারলেস প্রিডমিনেন্টলি হচ্ছে আপনার মোবাইল টু দ্য টাওয়ার রেঞ্জ। গানের সঙ্গে আপনার একটা সম্পর্ক বা যোগাযোগ, সেটা কোথা থেকে কীভাবে শুরু হয়েছে, আর সেটাতে আপনি কতটা যুক্ত জড়িয়ে আছেন এই কাজের ক্ষেত্রে, এই আইটি সেক্টর বাদ দিয়ে, সেইটা। হ্যাঁ, গানের সঙ্গে ভালোবাসা আর কি। তবে শুধু গান বলবো না, মানে আমি মনে হয় ভীষণভাবে বাংলা প্রেমী আর কি। মানে আচ্ছা, সেটা একটা কারণ যার জন্যে 2008-এ আমি বিদেশ যাই, এবং প্রায় 11 বছর আমি ইউএসএ ছিলাম। থাকার পরেও আমি কলকাতাতে ফেরার কথা সিদ্ধান্ত নিই আর কি। তো তার পেছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ ফ্যামিলি, আমার পরিবারও এখানেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলার প্রতি আমার একটা টান। তো বাংলার প্রতি টান থেকে ওই জন্যে ভাবনাটা শুধু সঙ্গীতে সীমাবদ্ধতা নয়, যে কোনো রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমার কিছু না কিছুভাবে চেষ্টা করে নিজেকে জড়িয়ে রাখতে। সেটা বিদেশের মাটিতেও তাই ছিল। আর ভালো লাগার ক্ষেত্রে আমার মনে হয় যে বাড়িতেও একটা পরিবেশ ছিল ভীষণভাবেই। আমরা জানতাম যে 25শে বৈশাখে সকালে উঠে মালা গাঁথতে হয়, রবীন্দ্রনাথের ছবি পরিষ্কার করতে হয়, বাকি মানে আমাদের যে ঘরের মাঝের ঘরে ঢুকলে এখনও 3টে ছবি আছে, একটা হচ্ছে রবীন্দ্রনাথ, একটা বিবেকানন্দ, আর একটা নেতাজি সুভাষ। এটা প্রথম, মানে ঘরে ঢুকে প্রথমে 3টে ছবি আছে। তা আমাদের ডিউটি ছিল যে ওই দিনগুলোতে ছবিগুলো পরিষ্কার করা এবং তার সাথে সাথে মালা বানানো, সেগুলো দেওয়া। তারপরে দাদুরা যখন ছিলেন তখন সেইগুলো নিয়ে কম বিস্তর কথা হতো। গান হতো না, মানে সেরকম ব্যাপারটা নয়, কিন্তু সেই নিয়ে কথাবার্তা চলত। আর আমার পরিবার এখনও হচ্ছে একান্নবর্তী পরিবার, তো এখনও আমরা প্রায় 15 জন মতন একসাথে থাকি। আর তখন আরও বেশি ছিল আর কি। তো কেউ না কেউ থাকতো আমাদের বাড়িতে সবসময় যে গান বাজনা করে। আচ্ছা, হ্যাঁ, তো কখনো পিস্তো দিদি, কখনো মা, কখনো কাকিমা, কখনো আমার ছোট বোন, কেউ না কেউ সন্ধেবেলাতে রেওয়াজে বসবেই। হ্যাঁ, এটা বরাবরের, মানে আমি যতদিন বাড়িতে থেকেছি দেখে এসেছি। তো এই পরিবেশ আমি কিন্তু পেয়েছি চিরদিনই, এবং সেই অর্থে কোনো রকমের কি বলবো যে বাধা ছিল না যে কেউ গান গাইবে কি গাইবে না। বাবা নিজে ভীষণভাবে সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, আমার কাকা ছিলেন। তো আমরা ছোটো থেকে ওগুলো দেখতে দেখতে আর কি কিছুটা পেয়ে গেছিলাম, তো সেটাই কন্টিনিউ রয়েছে। নিজে গান গাওয়া হয়? হ্যাঁ, মানে ওটা একদমই শখের। ওটা একদমই শখের, প্রথাগত কোনো তালিম সেই অর্থে নয়, শখের। তো এই কাজের জায়গা থেকে মানে এই শখটা বজায় রাখা সম্ভব? না, অবশ্যই, মানে যে একটা পেশাগত দায়বদ্ধতা থাকে। মানে আমি আপনাকে যদি 2-3টে কাজ বলি তাহলে হয়তো আপনি আরো বুঝতে পারবেন। যেমন বিদেশে থাকাকালীন আমি যে শহরে থেকেছি, আমি ইস্ট কোস্টেও থেকেছি, আমি ওয়েস্ট কোস্টেও থেকেছি, ক্যালিফোর্নিয়াতে থেকেছি, আমার মিশিগানে থেকেছি, যে শহরে যখন থেকেছি, প্রত্যেকটি শহরের যে দুর্গাপূজা হতো সেই দুর্গাপূজার সঙ্গে যুক্ত। এবং কেন থাকতাম তার কোনো উত্তর নেই। আমার এটাই মনে হতো যে আমি বাঙালি, এখানে দুর্গাপূজা হচ্ছে, তো আই মাস্ট বি পার্ট অফ ইট। তো সেই সূত্র ধরে যাতায়াত শুরু করতাম। অটোমেটিক্যালি সেখানে লোকজনদের সঙ্গে আলাপ হতো, এবং কিছু না কিছু হোক, আপনি আপনার নিজের মতন কিছু মানুষ পেয়ে যাবেন যারা ভালোবাসে। এবং সবথেকে মজার ব্যাপার, আমেরিকার প্রসঙ্গটা এই জন্য আরও বেশি আনছি, যে তারা কিন্তু সবাই কর্মসূত্রেই বাইরে যাওয়া মানুষ। তারপরেও কিন্তু তারা মনে করছে যে নবমীর দিনে
মানে বেশিরভাগ ক্ষেত্রে 2 দিনের পুজো হতো, কিন্তু আমাদের ক্যালিফোর্নিয়াতে অনেক বেশি বাঙালি, ওখানে কিন্তু 5 দিনই পুজো হয় আচ্ছা। এবং পুজোর নির্ঘণ্ট মেনে পুজো হয়। মানে সোমবারের সপ্তমী এখানে, ওখানকার সোমবারেও ওখানেই সপ্তমী হবে, ছুটি নিয়েই পুজো হয়। তো তো সবাই কিন্তু মানে ওই ছোট ছোট কাজের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রেখেছে, সেটা পুষ্পাঞ্জলি, ফুলের অ্যারেঞ্জমেন্ট করা থেকে শুরু করে হোক, কি একটুখানি মুড়ি আর সিঙ্গারা সন্ধেবেলায় সার্ভ করা হবে, হুম, সেটুকুনি হোক। তা আমার মনে হয় যে এইটা না একটা মানে সংস্কৃতির কথা বলুন, গানের কথা বলুন, বা যে যে ফিল্ডে আছেন আর কি, এটার সঙ্গে না জুড়ে থাকাটা খুব জরুরি। হুম, একদমই কতটা তাই। ডিপে গিয়ে জুড়ে আছেন, আপনি কতটা পারছেন, আমি সত্যিই কতটা গান পারছি, পারছি না, তার থেকেও বড় ব্যাপার, যতক্ষণ পর্যন্ত আমার কাছে এটা আমি জুড়ে আছি, আমার মনে হয় ওই মালার মতন, হুম, হ্যাঁ? হুম, মানে ওই হুম, থ্রেডিংটা থেকে যায়। একদম। হয়তো ২-১টা পাতা কখনো কখনো নড়ে পড়ছে, কখনো হয়তো কোনোটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, আবার একটুখানি ঝাড়া-পোছা করলে আবার চলে আসবে। হুম, সুতোটাই যদি না থাকে তাহলে ফুল ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে থাকবে। হুম, আমার মনে হয় এইটা আমার কাছে খুব একটা ইম্পোর্টেন্ট দিক, যে সবসময় আমি কোনো না কোনোভাবে যুক্ত থেকেছি। আম তো সেই প্রসঙ্গেই বলি যে আমি তখন সেই বছরটা ব্যাঙ্গালোরে ছিলাম। নেপালে একটা বিরাট ভূমিকম্প হয়েছিল। হ্যাঁ। সালটা আমার ঠিক মনে নেই। ১২ সাল বা ১১ সাল কিছু একটা হবে। তো আমরা ৩ জন তখন বন্ধু মিলে ঠিক করলাম যে নেপালের যে এইরকম ভিকটিমসদের আছে তাদের জন্য আমরা কি করতে পারি। তো সেই সূত্র ধরে ধরে আমরা ঠিক করলাম যে আমরা তাহলে একটা চ্যারিটেবল ইভেন্ট করব, এবং যে ইভেন্ট করে আমরা যা কিছু আমাদের কালেকশনস হবে আমরা পুরোটাই হ্যান্ড ওভার করব। হুম, আমরা ৩ জনই কিন্তু এই আমাদের লাইনেরই হুম, হুম, আইটি ফিল্ডেরই লোক। আমরা প্রায় ১০ থেকে ১২ দিনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছিলাম। আমাদের সঙ্গে অক্সফ্যাম যে এনজিও, তারা যুক্ত হয়েছিল। আমরা অক্সফ্যামের থ্রু দিয়ে এই পুরো জিনিসটা করেছিলাম। মানে হুম, হুম, টাকা পয়সা ডেলিভারিটা। এবং যে সবথেকে মজার ব্যাপার, যেটা আমি আমার আ জীবনের ক্ষেত্রে খুব উপলব্ধি করেছি, যে ভালো কাজের অ্যাটেম্প্ট নিলে কোনো না কোনোভাবে আপনি ঠিক লোক পেয়ে যাবেন। হুম, এবং আপনারা শুনলে হয়তো মানে খুবই অবিশ্বাস্য, আমিও যখন এখন ফিরে দেখি খুব অবিশ্বাস্য লাগে। আমাদের এই অনুষ্ঠানটা করতে উম শ্রদ্ধেয় পঙ্কজ উদাসজি নিজে রাজি হয়েছিলেন। হুম, পঙ্কজ উদাসজি নিজে রাজি হলেন। যারা ব্যাঙ্গালোর জানেন, তারা জানবেন ব্যাঙ্গালোরে ফিনিক্স মার্কেট সিটি বলে একটি মল আছে। হুম, সেই মলের একটা ওপেন এরিয়া আছে। সেই এরিয়াতে ফিনিক্স মার্কেট সিটি অনবোর্ড হলো যে, "আমাদের কিছু লাগবে না, তোমরা করো।" অক্সফ্যাম আগে অনবোর্ড হলো। পঙ্কজজি এলেন এবং উনি এসে অনুষ্ঠান করলেন। মানে আমি যখনও ফিরে ভাবি, হুম, আমাকে স্বপ্নের মতন মনে হয়। কিন্তু আমি ওই যেটা বলছিলাম যে, হুম, হুম, কোনো না কোনো ভালো কাজে যদি তুমি এমনিই চেষ্টা করো, হয়তো তোমার পাশে লোক দাঁড়িয়ে যায় হ্যাঁ, কোনো না একদম। কোনোভাবে। তো ওই যেটা বললেন যে একটা সাংস্কৃতিক দিক, হুম, আরেকটা হচ্ছে যেহেতু গান ভালোবাসি, হুম, সেই জন্যে তখন ওই পঙ্কজজিকে নিয়ে উনি বোধহয় তার আগের বছরই বোধহয় পদ্মশ্রী পেলেন। তো হুম, আমাদের খুব ইচ্ছে ছিল। তো ওইভাবে ওই অনুষ্ঠানটা আরকি হয়ে গেল। এরকম নানা অনুষ্ঠান নানা জায়গায় করা হুম, হয়েছে আরকি। হুম। মানে এটা কথা প্রসঙ্গে উঠল বলে। আমরা মনে হয় সব অ্যাসপেক্ট গুলো ধরে, ধরে আমরা আলোচনা করেই ফেলেছি। তো আর এটা এত বড় একটা বড় এরিয়া, সব কোয়েশ্চেন গুলো তো করা সম্ভব নয় একটা এপিসোডে। আমরা যেমন টেকনোলজি দিনে, দিনে বাড়বে। তো আমরা দিনে, দিনে মাঝে মধ্যে চাইবো আপনি এসে আড্ডা মেরে নতুন, নতুন যে কিছু হচ্ছে সেইগুলোকে আমাদের আপডেট করুন। তো আজকে আলোচনাটা কেমন লাগলো? কথা বলে কেমন লাগলো? উম সেটা একটু বলুন এই ক্যামেরাটাতে। আর আমরা সাবস্ক্রাইব করতে কাউকে বলি না। তাই ওই পার্টটা আমাদের বাদ হয়ে গেছে। না, কথা বলে খুব ভালো লাগলো, এবং আমি আ সমর বাবুকে আব অনেক, যে আমার তরফ থেকে অনেক, অনেক ধন্যবাদ। বিশেষ করে ২ টো কারণে। একটা হচ্ছে যে উনি যে টপিকটা নিয়ে কথা বললেন, সেই টপিকটা নিয়ে উনি যে ভাবছেন, আ এটা বলেই যে উনি এই টপিকটা সম্বন্ধে খুব বেশি জানেন না। আমার মনে হয় এটা একটা বিরাট ব্যাপার। কারণ এর থ্রু দিয়ে কি হচ্ছে, যে অডিয়েন্সরা হয়তো এটা নিয়ে ভাবেন না বা কথা বলেন না, তারাও এটা জানতে পারছে।
আর দ্বিতীয়ত সবথেকে বড় কারণ যেটা বললাম যে সমরবাবুকে এই জন্য ধন্যবাদ যে উনি আমাকে ডেকেছেন এবং আপনারা আমার কথা এতক্ষণ শুনলেন এবং শুনে যাই হোক আমি জানি না মানে আনন্দ পেলেন নাকি কতটা বোর হলেন, বাট আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।